আচ্ছা দেখো, প্রথমে হচ্ছে এই যে ইউনিট 4 এর মধ্যে তোমাদের আছে কি ইকুইপমেন্ট প্রোটেকশন। ইকুইপমেন্ট প্রোটেকশনের মধ্যে প্রথমে আছে জেনারেটর প্রোটেকশন। ঠিক আছে, জেনারেটর প্রোটেকশন। তো জেনারেটর বলতে এখানে বেসিক্যালি আমাদের জেনারেশন পারপাসে কি ধরনের জেনারেটর ব্যবহার করা হয়। জেনারেটর বলতে এখানে আমাদের মেনলি অল্টারনেটরের কথাই বলা হয়েছে। ঠিক আছে, জেনারেটর তো অনেক রকমেরই হয়, ডিসি জেনারেটরও হয়, ইন্ডাকশন জেনারেটরও হয়, বাট এখানে জেনারেটর বলতে কিন্তু আসলে অল্টারনেটর এটার কথাই বলা হয়েছে, অল্টারনেটরের কথাই বলা হয়েছে। অল্টারনেটরকে আরেকটা কি নামে ডাকা হয় বলো? অল্টারনেটর মানে হচ্ছে সিঙ্ক্রোনাস সিঙ্ক্রোনাস জেনারেটর। ঠিক আছে, সিঙ্ক্রোনাস জেনারেটর। আচ্ছা, সিঙ্ক্রোনাস জেনারেটর এটা কার সঙ্গে কানেক্টেড থাকে জানো? সিঙ্ক্রোনাস জেনারেটর মানে এটা তো মেনলি পাওয়ার স্টেশনে থাকে, বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট, সেখানে আমাদের এই সিঙ্ক্রোনাস জেনারেটর অথবা অল্টারনেটর অল্টারনেটর এই জিনিসটা থাকে, তাই তো? অল্টারনেটরটা আমাদের পাওয়ার প্ল্যান্টে থাকে। তাহলে আমরা এটা বলতে পারি তো অল্টারনেটর এটা থাকলো আমার পাওয়ার প্ল্যান্টে, অল্টারনেটরের এটা থেকে যে জেনারেশনটা হচ্ছে, যে পাওয়ারটা জেনারেশন হচ্ছে, সেটা কার সঙ্গে কানেক্টেড থাকে? সেটা গিয়ে কোথায় পড়ে? সেটা গিয়ে পড়ে ইনফাইনাইট বাসবার, অথবা আমরা বলতে পারি পাওয়ার গ্রিডে গিয়ে পড়ে। ওটা যে পাওয়ারের যে গ্রিড আছে সেই গ্রিডে গিয়ে এই পাওয়ারটা পড়ে। ঠিক আছে, তার মানে অল্টারনেটর ইজ কানেক্টেড টু আওয়ার পাওয়ার গ্রিড। ঠিক আছে, গ্রিডে গিয়ে এটা পড়ে। ধরো বিভিন্ন পাওয়ার স্টেশন যেগুলো আছে সেখান থেকে জেনারেশন হয়ে তো একটা গ্রিডে পড়ে, সেটা রাজ্য স্তরের গ্রিড হতে পারে বা ন্যাশনাল গ্রিড হতে পারে, তো সেখানে গিয়ে পাওয়ারটা পড়ছে। আচ্ছা, অল্টারনেটরকে চালানোর জন্য কি লাগে? অল্টারনেটরকে আমরা কিভাবে চালাবো? অল্টারনেটরকে চালানোর জন্য আমাদের দরকার মেকানিক্যাল এনার্জি। ঠিক আছে, তাহলে অল্টারনেটরকে একটা প্রাইম মুভার লাগবে। প্রাইম মুভারের মাধ্যমে আমরা কি করব? অল্টারনেটরের মধ্যে আমরা মেকানিক্যাল এনার্জিকে ইনপুট হিসাবে প্রোভাইড করব, তাহলে একটা প্রাইম মুভার থাকতে হবে, তাই তো? প্রাইম মুভার থাকবে, প্রাইম মুভারের মাধ্যমে আমরা এই অল্টারনেটরকে আমরা ঘোরাবো, তাহলে এটা প্রাইম মুভার থাকবে। আর কি থাকে বলো? এর যে ফিল্ড ওয়াইন্ডিং, সেখানে কি থাকে? ফিল্ড ওয়াইন্ডিং এ মানে রোটার পার্টে কি লাগানো থাকে? অল্টারনেটরের রোটর পার্টে প্রাইম মুভারের মাধ্যমে তো আমরা মেকানিক্যাল এনার্জি ইনপুট হিসাবে দেবো, কিন্তু শুধু তা দিলেই তো হবে না, এখানে এটার অল্টারনেটরের থেকে এক্সাইটেশন নিতে হবে। সেটা হচ্ছে কি ধরনের এক্সাইটেশন হয়? সেটা হচ্ছে ডিসি এক্সাইটেশন। ঠিক আছে, ডাইরেক্ট কারেন্ট এক্সাইটেশন, এটা আমাদেরকে প্রোভাইড করতে হবে। তো এটা হচ্ছে একটা অল্টারনেটরের মধ্যে বেসিক্যালি এই সমস্ত জিনিসগুলোই থাকছে, তাই তো? তাহলে অল্টারনেটরের মধ্যে থাকছে আমাদের প্রাইম মুভার এবং থাকছে আমাদের একটা মানে ডিসি এক্সাইটেশন, এটা আমাদেরকে কিন্তু প্রোভাইড করতে হবে অবশ্যই, তাছাড়া কিন্তু অল্টারনেটর চলবে না। তো ধরো আমাদের বিভিন্ন ধরনের ইকুইপমেন্টস আমরা পাওয়ার সিস্টেমে ইউজ করি, যেমন হচ্ছে ধরো ট্রান্সফরমার হয়ে গেল বা ফিডার হয়ে গেল, এগুলো সমস্ত কিছুকেই আমাদেরকে প্রোটেকশন করতে হয়। কিন্তু সেই সমস্ত প্রোটেকশনের থেকেও সব থেকে ভাইটাল যদি বলা হয় ইকুইপমেন্ট, সেটা কিন্তু অল্টারনেটর। ঠিক আছে, সব থেকে ভাইটাল ইকুইপমেন্ট পাওয়ার সিস্টেমের মধ্যে আমরা কিন্তু অল্টারনেটরকেই বলবো। এর কারণ কি? ধরো একটা ট্রান্সফরমার কোনো কারণে ফেলিওর হয়ে গেল, ট্রান্সফরমারে ফল্ট হলো, ট্রান্সফরমার আমরা ব্রেকারের মাধ্যমে অফ করে দিলাম, তার সঙ্গে কিন্তু একটা পাওয়ার সিস্টেমের স্টেবিলিটির কোনো বিশেষ পরিবর্তন হবে না। কিন্তু একটা অল্টারনেটর যদি কোনো কারণে খারাপ হয়ে যায় বা অল্টারনেটর যদি কোনো কারণবশত ফল্ট হয়ে যায়, সেটার জন্য কিন্তু পাওয়ার গ্রিডের যে স্টেবিলিটি, সেটা কিন্তু অল্টার্ড হতে পারে, স্টেবিলিটিটা নষ্ট হয়ে যেতে পারে। এবং সিঙ্ক্রোনাইজ করা থাকে, তো অল্টারনেটর থেকে যে পাওয়ারটা জেনারেটেড হয় সেটা তো মানে গ্রিডের পাওয়ারের সঙ্গে অবশ্যই সিঙ্ক্রোনাইজ করা থাকে, তো সেই সিঙ্ক্রোনাইজেশনটাও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। দেয়ার ক্যান বি প্রবলেম ইন সিঙ্ক্রোনাইজেশন অলসো। তো এটাও একটা ব্যাপার। তো সেই সমস্ত কারণে এই অল্টারনেটরটাকে খুব যত্ন সহকারে প্রোটেকশন করতে হবে, এবং অল্টারনেটরের প্রোটেকশনের জন্য আমাদেরকে যা যা ব্যবস্থা নেওয়ার দরকার সমস্ত কিছুই খুব খুব সাবধানে গ্রহণ করতে হবে। ঠিক আছে, তো এবার আমি অল্টারনেটরের মধ্যে একটু ডিটেলসে যাই। এটা তো একটা বেসিক ডায়াগ্রাম, আমি একটু ডিটেলসে যাচ্ছি। তো ধরো অল্টারনেটরের মধ্যে আমার ফার্স্টে আমার প্রাইম মুভার যেটা হয় সেটা কার সঙ্গে কানেক্টেড থাকে বলো তো? প্রাইম মুভার যেটা আছে, প্রাইম মুভারটা অল্টারনেটরের মধ্যে দুটো পার্ট আছে। তো অল্টারনেটরের মধ্যে দুটো অংশ আছে, একটা অংশ ঘোরে, একটা অংশ স্থির থাকে। স্থির থাকা অংশটাকে আমরা কি বলি?
স্থির থাকা অংশটাকে আমরা বলি হচ্ছে স্টেটার, আর যেটা আমাদের ঘোরে সেটাকে আমরা বলি হচ্ছে রোটার। ঠিক আছে, তাহলে প্রাইম মুভার যেটা আছে, প্রাইম মুভারটা কার সঙ্গে কানেক্টেড থাকবে? প্রাইম মুভারটা বেসিক্যালি রোটার রোটার সেন্সর রোটারের সঙ্গে কানেক্টেড থাকবে। তাহলে ধরো প্রাইম মুভারকে আমরা একটা রোটারের সঙ্গে কানেক্ট করে দেখিয়ে দিলাম। ধরো এটা আমাদের কানেকশন বা কাপলিং, এটা হচ্ছে আমাদের রোটার পার্ট। ঠিক আছে, প্রাইম মুভারটা রোটারের সঙ্গে কানেক্টেড। এবার এই রোটারটা থাকে কোথায়? রোটার থাকে আমার স্টেটার যে অংশ তার ভেতরেই রোটার অংশটাও থাকে। তাহলে বাইরে থাকে স্টেটার, ভেতরে থাকে রোটার, তাই তো? তাহলে আমাদের এখানে আমরা ধরো এটা ভিউটা এরকম ভাবে দেখাচ্ছি, উপরে আমাদের স্টেটার আছে, কিছুটা অংশ আমরা দেখিয়ে দিচ্ছি উপরে স্টেটার, এবং নিচেও আমাদের থাকবে কি স্টেটার। এটা হচ্ছে ভেতরে আছে রোটারটা। এটা হচ্ছে আমাদের স্টেটার। ঠিক আছে, এবার ধরো এই রোটারের মধ্যে আর কি দিতে হয় আমাকে? রোটারের মধ্যে আমাকে দিতে হয় ফিল্ড। ফিল্ড এক্সাইটেশনটা তো দিতে হবে, তাহলে এখানে একটা ফিল্ড ওয়াইন্ডিংও আমাকে দেখাতে হবে। ধরো এটা ভাবে আমরা একটা ফিল্ড ওয়াইন্ডিংটাকে এইভাবে, ধরো আমরা এইভাবে একটা ফিল্ড ওয়াইন্ডিংকে দেখাচ্ছি। এখানে আমরা একটা ফিল্ড ওয়াইন্ডিংকে দেখাচ্ছি। ঠিক আছে, ফিল্ড ওয়াইন্ডিংটা তাহলে কোথা থেকে আসে? ফিল্ড ওয়াইন্ডিংটা থাকার জন্য আমাদের এক্সাইটেশন একটা সিস্টেম লাগে। এক্সাইটেশন সিস্টেম বেসিক্যালি কি জিনিস? এক্সাইটেশন সিস্টেম বেসিক্যালি হচ্ছে একটা জেনারেটর, না? ওটা একটা ডিসি জেনারেটর। ডিসি জেনারেটর ছাড়া এই ডিসি ভোল্টেজ কোথা থেকে পাওয়া যাবে? তাহলে এখানে একটা ডিসি জেনারেটরও লাগবে। আমরা জেনারেটরকে ধরো এইভাবে একটা শো করছি, হ্যাঁ, এটা একটা ডিসি জেনারেটর। সেখান থেকে আমার এই এক্সাইটেশনটা এসে কোথায় পড়ছে? না রোটরে গিয়ে পড়ছে। এবার এই এবার এই যে আমার ডিসি জেনারেটরটাকেও তো ঘোরাতে হবে, তাহলে এরও তো প্রাইম মুভার থাকবে। তো প্রাইম মুভার কিন্তু যেটা আমার এই রোটারকে যে প্রাইম মুভার ঘোরাচ্ছে, সেই সেম প্রাইম মুভারও কিন্তু এটা আমার এই ডিসি এক্সাইটেশন সিস্টেমের যে জেনারেটর তার সঙ্গেও কাপলড থাকে। ঠিক আছে, তার মানে সেম এই কাপলিংটা বা সেম প্রাইম মুভারটা আমার এই ডিসি জেনারেটরটাকেও ঘোরায়। এবার এই ডিসি জেনারেটরটা জেনারেট করছে, এটা হচ্ছে জেনারেশন যেটা হচ্ছে সেটা আমার ফিল্ড ওয়াইন্ডিং এ এসে পড়ছে। ধরো এদিকটা প্লাস এদিকটা মাইনাস আমরা ধরছি। ঠিক আছে, এবার এই যে আমার ডিসি জেনারেটর, এটা কি ধরনের ডিসি জেনারেটর? এটা ধরো এটা একটা ডিসি জেনারেটরের, এটা কোথা থেকে? এটা ডিসি জেনারেটর এই টার্মিনাল দুটোকে আমরা কি টার্মিনাল বলি? এটাকে কি বোঝায়? এটা হচ্ছে আর্মেচার, তাই না? আর্মেচারের দুটো টার্মিনাল। কিন্তু এর তো একটা ফিল্ডও থাকবে, তাহলে এর নিশ্চয়ই একটা ফিল্ড ওয়াইন্ডিংও আমাকে রাখতে হবে। এটা কার ফিল্ড? এটা হচ্ছে এই যে ডিসি জেনারেটরটা, যেটা কিনা আমার এক্সাইটারের কাজটা করছে, তারও তো একটা ফিল্ড ওয়াইন্ডিং দরকার। সেই ফিল্ডটাকে ধরো আমরা এইখানে এই নীল রঙের একটা ওয়াইন্ডিং দিয়ে সাপোজ শো করে দিলাম। ঠিক আছে, এটা ধরো আমাদের একটা ফিল্ড ওয়াইন্ডিং। ঠিক আছে, তাহলে এবার এই ফিল্ডটাকে যদি আমরা কম বেশি করি, তাহলে কি হবে? এখান থেকে যে জেনারেশন হচ্ছে সেটাও কম বেশি হবে, এবং এখান থেকে জেনারেটেড ভোল্টেজটা যদি কম বেশি হয়, তাহলে অল্টারনেটরের যে রোটর পার্টের যে এক্সাইটেশন সেটাও কম বেশি হবে, এবং সেই অনুযায়ী আমার স্টেটার থেকে যে ভোল্টেজ আউটপুট আমরা পাবো সেটাও কম বেশি হবে। এটা এই সমস্ত ডিটেলস তোমরা অল্টারনেটর যখন ডিটেলসে মেশিন পড়েছো তখন দেখেছো, তাই তো? এবার হচ্ছে এই স্টেটার থেকে ধরো আমাদের একটা কি হবে? স্টেটার থেকে আমরা আলটিমেটলি ভোল্টেজটা পাবো, যেটা এখানে মেকানিক্যাল এনার্জি আমরা ইনপুট হিসাবে দিলাম প্রাইম মুভারের মাধ্যমে। তো এখানে ফিল্ড এক্সাইটেশনও দিচ্ছি, তার ফলে এখান থেকে এই স্টেটার পার্ট থেকে নিশ্চয়ই একটা 3 ফেজ ভোল্টেজ আমরা পাবো। তো সেই ভোল্টেজটা নিয়ে ধরো আমরা কোথায় কানেক্টেড করব? না সেটাকে আমরা কানেক্ট করব হচ্ছে আমাদের একটা সার্কিট ব্রেকার নিশ্চয়ই থাকবে এখানে। ধরো এখানে একটা সার্কিট ব্রেকার আছে, সার্কিট ব্রেকারের মাধ্যমে এটা কানেক্টেড হয়ে গেছে আমাদের একটা ট্রান্সফরমারের সঙ্গে। এটা কি ধরনের ট্রান্সফরমার? এটা হচ্ছে একটা স্টেপ আপ ট্রান্সফরমার। ঠিক আছে, মানে স্টেটার থেকে যেটা জেনারেটেড হলো সেটা একটা সার্কিট ব্রেকারের মাধ্যমে কানেক্টেড থাকলো একটা কার সঙ্গে? ট্রান্সফরমারের সঙ্গে। এই ট্রান্সফরমার থেকে ভোল্টেজ যেটা পাওয়া যাবে বা যে পাওয়ারটা বেরোবে সেটাকে আমরা গ্রিডে সাপ্লাই করে দেবো। এই হচ্ছে মেন প্রিন্সিপাল। তো এই যে এক্সাইটেশন সিস্টেমটা এখানে দেখতে পাচ্ছি, এই এক্সাইটেশনটাকে তো কন্ট্রোল করতে হবে। এক্সাইটেশন কন্ট্রোলের জন্য এখানে কি থাকে? মানে কখন কতটা ফিল্ড ওয়াইন্ডিং এখান দিয়ে আমরা কি বেসিক্যালি সাপ্লাই করছি? এই যে ফিল্ড, রোটরের ফিল্ডটাকে কম বেশি করছি, তাই তো? এবার এই রোটরের ফিল্ড কম বেশি হবে কিসের উপরে? না এখানে যতটা ভোল্টেজ জেনারেটেড হচ্ছে এই ডিসি জেনারেটরটার আর্মেচারের টার্মিনালে যতটা ভোল্টেজ উৎপন্ন হচ্ছে সেটাকে কম বেশি করে আমরা ফিল্ডটাকে কম বেশি করতে পারি।
তার মানে এই এখান থেকে যে জেনারেশন যেটা হচ্ছে ডিসি জেনারেটরের, সেইটাকে কম বেশি করার জন্য আমাদের হাতে কি আছে? আমাদের হাতে আছে এই এক্সাইটারটা। এটা হচ্ছে আমাদের একটা এক্সাইটার ফিল্ড কন্ট্রোল। এটা হচ্ছে এক্সাইটারের ফিল্ড কন্ট্রোল। ঠিক আছে, এটা হচ্ছে এক্সাইটার ফিল্ড কন্ট্রোল। এটাকে আমরা কিভাবে কন্ট্রোল করব বলতো? কিসের ভিত্তিতে আমরা কন্ট্রোল করব? মনে করো আমাদের দরকার পড়েছে যে আমরা ফিল্ডটাকে কম করব, বা ফিল্ড কারেন্টটাকে আমরা কম করতে চাই। সেটার দরকার কখন কম করার আর কখন বেশি করার, সেটার জন্য তো কোনো একটা রেফারেন্স আমাদের দরকার। সেটা আমরা কিভাবে? এসপিআর। দেখো, এখানে হচ্ছে এই যে স্টেটার থেকে যেটা ভোল্টেজ তৈরি হলো, এখানে একটা ভোল্টেজ আমরা দেখতে পাবো। তো এখানে একটা কোনো যন্ত্র যদি থাকে ভোল্টেজ মাপার, সেটার মাধ্যমে আমরা দেখতে পারবো এখানে কত ভোল্টেজ হয়েছে। ধরো যেটা একটা একটা তো রেটিং থাকে, অল্টারনেটরে তো একটা রেটিং আছে ভোল্টেজের, সেই রেটিংটা আমরা এখানে জানি। তো সেই ভোল্টেজ কত অ্যাকচুয়ালি হচ্ছে সেটা আমরা এখান থেকে ধরো সেন্স করে নিলাম। আবার এখানে ধরো আমরা একটা ইউজ করলাম, একটা কম্প্যারেটর ইউজ করলাম, কম্প্যারেটর। ঠিক আছে, এরর ডিটেক্টর, যেটা তোমরা কন্ট্রোল সিস্টেমে পড়েছো। ধরো এখানে একটা রেফারেন্স ভোল্টেজ আমরা দিলাম, এটা হচ্ছে আমাদের একটা রেফারেন্স ভোল্টেজ, এটা ধরো আমাদের একটা রেফারেন্স ভোল্টেজ। আর ধরো আমাদের একটা এখান থেকে আমরা যেটা প্র্যাকটিক্যালি যেটা পাচ্ছি সেটা আমরা সেন্স করলাম এখান দিয়ে। তাহলে দুটো রকমের ভোল্টেজ হলো, একটা অ্যাকচুয়াল ভোল্টেজ যেটা এখানে এলো, আর একটা ধরো রেফারেন্স ভোল্টেজ। তো সেই দুটো যদি আমরা মানে রেফারেন্স থেকে যদি বা অ্যাকচুয়াল যেটা পাচ্ছি সেটা থেকে রেফারেন্সটা যদি বিয়োগ করি, তাহলে আমরা একটা এরর সিগন্যাল পেয়ে যাব। ঠিক আছে, সেই এরর সিগন্যালটা আমরা ফিড করব কোথায়? না এই এক্সাইটারের মধ্যে আমরা তাকে ফিড করে দেবো। ঠিক আছে, সেইটাকে আমরা এই এক্সাইটারের মধ্যে ফিড করে দেবো। এবার মনে করো যে আমার এখানে এই অল্টারনেটর থেকে মনে করো 10 কেভি আমার পাওয়ার কথা। ঠিক আছে, আমি চাই 10 কেভি। এবার এখানে 10 কেভি হচ্ছে, অ্যাকচুয়ালি 10 কেভি হচ্ছে। তাহলে রেফারেন্সেও আমার 10 কেভি আছে, আমরা 10 কেভি পাচ্ছি। তাহলে এরর সিগনালে কিছু নেই, ফিল্ড যেরকম আছে সেরকম থাকবে। এবার যদি মনে করো 10 কেভি আছে, মানে 10 কেভি আমার দরকার, সেখানে আমাদের হয়তো মানে সেখানে হয়তো 10 কেভির পরিবর্তে আমাদের 9 কেভি হয়ে গেছে। তাহলে রেফারেন্সটা তো 10 কেভি আছে, কিন্তু অ্যাকচুয়ালটা 9 কেভি। তখন একটা এরর সিগন্যাল জেনারেটেড হবে। সেই এরর সিগন্যাল অনুযায়ী এক্সাইটেশনের যে ফিল্ড কন্ট্রোল সেটা চেঞ্জ হবে, এবং সেইটা চেঞ্জ হলে এই ডিসি জেনারেটর যেটা আছে তার অ্যাক্রসে ভোল্টেজটা চেঞ্জ হবে, এবং সেইটা চেঞ্জ হলে রোটরের ফিল্ড যেটা আছে সেটাও চেঞ্জ হবে, এবং সেইটা চেঞ্জ হলে আলটিমেটলি আমার এই ভোল্টেজ যেটা এখান থেকে আমরা পাচ্ছি স্টেটার থেকে, সেইটা তার নির্দিষ্ট ভ্যালুতে সেট হয়ে যাবে, আবার 10 কেভিতে ফিরে আসবে। মানে কোনটার জন্য কি করা দরকার সেই সমস্ত সেটিং এখানে প্রোগ্রামার থাকে কিছু, বা কিছু যন্ত্র থাকে যেগুলোতে করা থাকে, তার মাধ্যমে এক্সাইটেশনটা কন্ট্রোল হবে। ঠিক আছে, তো এটা আমরা একটু বেসিক ডিটেলসে গেলাম। হ্যাঁ, এটা আগেরটা বেসিক ডায়াগ্রাম ছিল, এটা একটু ডিটেলসে আমরা গেলাম যে একটা অল্টারনেটরের মধ্যে বেসিক্যালি তাহলে কি কি পার্টস থাকে। তাহলে প্রথমে হচ্ছে রোটার পার্ট। রোটরকে ঘোরানোর জন্য আমাদের প্রাইম মুভার আছে, এবং ফিল্ডকে এক্সাইট করবার জন্য এখানে আমাদের এই রোটরটা যে প্রাইম মুভারের সঙ্গে যুক্ত, সেই সেম প্রাইম মুভারের সঙ্গেই যুক্ত একটা ডিসি জেনারেটর আছে, এবং সেই ডিসি জেনারেটরের ফিল্ডটাকে কন্ট্রোল করবার জন্য একটা এক্সাইটার ফিল্ড কন্ট্রোল সিস্টেম আছে। এবং এখানে কি হচ্ছে, স্টেটার থেকে যে ভোল্টেজটা অ্যাকচুয়ালি জেনারেটেড হচ্ছে সেটা একটা ট্রান্সফরমারের মাধ্যমে, স্টেপ আপ ট্রান্সফরমারের মাধ্যমে এটা গ্রিডে চলে যাচ্ছে, এবং এইখানে কতটা ভোল্টেজ অ্যাকচুয়ালি হচ্ছে সেইটাকে আমরা সেন্স করছি, সেটাকে রেফারেন্স ভোল্টেজের সঙ্গে কম্পেয়ার করছি। যদি রেফারেন্স ভোল্টেজ এবং যে ভোল্টেজ আমরা পাচ্ছি সেই দুটো সেম থাকে, তাহলে এক্সাইটেশন যেমন আছে সেরকমই থাকবে, কোনো পরিবর্তনের দরকার নেই। কিন্তু যদি আমাদের রেফারেন্স ভোল্টেজ যেটা দরকার তার থেকে এই যেটা পাচ্ছি সেটা যদি কম বেশি থাকে, তাহলে এখানে একটা এরর সিগন্যাল জেনারেটেড হবে, এবং সেই অনুযায়ী এই এক্সাইটারটা কন্ট্রোলড হবে, এবং এক্সাইটার কন্ট্রোল হলে আমাদের এই ডিসি জেনারেটরটার ভোল্টেজ কম বেশি হবে, এবং সেটার মাধ্যমে আমাদের রোটরের যে ফিল্ড ওয়াইন্ডিং সেটা এক্সাইটেশনটাও কন্ট্রোল হবে, এবং তখন আমরা আমাদের নির্ধারিত যে ভোল্টেজ পাওয়ার যেটা দরকার আছে সেটা পেয়ে যাব। ঠিক আছে, এটা হচ্ছে একটা বেসিক, আমরা বললাম যে অল্টারনেটরের ক্ষেত্রে বেসিক এই সমস্ত জিনিসটা থাকে। এবার আমাদের মেন আলোচ্য বিষয় এখানে কি? আলোচ্য বিষয় হচ্ছে যে অল্টারনেটরের মধ্যে কি কি ধরনের ফল্টস আমাদের হতে পারে। ঠিক আছে, এবার দেখো, মনে করো অল্টারনেটরের মধ্যে কোনো একটা ফল্ট হলো, অল্টারনেটরের মধ্যে কোনো একটা কারণে ধরো একটা ফল্ট হয়েছে। তাহলে ফল্ট হলে অল্টারনেটরটাকে তো আমাকে সিস্টেম থেকে আউট করতে হবে। সিস্টেম থেকে আউট করবে কে? এখানে কি আছে, এটাকে কি বললাম, এটা হচ্ছে একটা সার্কিট ব্রেকার। এটা একটা সার্কিট ব্রেকার। এটা কি থাকে সার্কিট ব্রেকার? বেসিক্যালি কি, এটা একটা সুইচই ভাবতে পারো তোমরা, যেটাকে অনেক কিছুর মাধ্যমে কন্ট্রোল করা হয়, কন্ট্রোলড একটা সুইচ।
তো যদি কোনো ফল্ট এখানে ধরো হয়, তাহলে কি হবে, এই সার্কিট ব্রেকারটা অফ হয়ে যাবে। অফ হয়ে যাবে, তো এমনিতে এটা সার্কিট ব্রেকারটা অন অবস্থায় থাকবে এবং পাওয়ারটা স্টেটার থেকে যেটা জেনারেটেড হচ্ছে সেটা আমাদের এই ট্রান্সফরমারের মাধ্যমে গ্রিডে চলে যাবে, তাই তো? এটা আমাদের গ্রিডে চলে যাবে নর্মাল কন্ডিশনে। কিন্তু যদি ফল্ট হয় তখন কি হবে, সার্কিট ব্রেকারটা আমাদের অফ হয়ে যাবে। সার্কিট ব্রেকার যদি আমাদের অফ হয়ে যায়, তাহলে আর যেটা জেনারেটেড হচ্ছে সেটা এইখানেই সীমাবদ্ধ থাকলো, এটা আর বাইরে যেতে পারবে না। এবং এই এবার হচ্ছে কি, এই যে অল্টারনেটার, এটার ক্ষেত্রে একটা বিশেষ ব্যাপার আছে যে ধরো কোনো কারণে ফল্ট হয়েছে, একে আমরা গ্রিডের থেকে আউট করে দিয়েছি, এটা ঠিক আছে। কিন্তু একটা ব্যাপার তো ঘটবে, এই যে প্রাইম মুভার, এটা তো একটা মেকানিক্যাল ইনপুট আমরা দিচ্ছি, তাই না? মেকানিক্যাল ইনপুট মানে ধরো এটা একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট যদি ধরি আমরা, তাহলে প্রাইম মুভারে মেকানিক্যাল ইনপুট হিসাবে কি থাকে? স্টিম থাকে, ঠিক আছে? হাইডেল পাওয়ার প্ল্যান্টে কি থাকে? হাইডেল পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে আমাদের এখানে ওয়াটার একটা থাকে যেটা টারবাইনকে ঘোরায়, সেটা মেকানিক্যাল ইনপুটের কাজ করে, তাই তো? এবার হচ্ছে কি, ধরো কোনো কারণে আমরা এটাকে ফল্ট হয়েছে, সিস্টেম থেকে আউট করে দিয়েছি, মানে এই সার্কিট ব্রেকারটা অফ করে সিস্টেম থেকে এটাকে আমরা আউট করে দিয়েছি, সেটা ঠিক আছে। কিন্তু এই প্রাইম মুভারটা, এটা তো ঘুরতেই থাকবে, এটা তো অটোমেটিক্যালি থেমে যাবে না, সঙ্গে সঙ্গে তো আর থেমে যাবে না। এবার এটা ঘুরছে, আর ফিল্ড এক্সাইটেশন যেটা আছে সেটাও আমার থেকেই যাবে, ফিল্ডটাও তো বন্ধ হয়নি। আর ফিল্ড, এই যে জেনারেটরটা আছে, সেই জেনারেটরটাও তো আমার এই প্রাইম মুভারের সঙ্গেই যুক্ত। মানে এই যে ডিসি জেনারেটর যেটা আমাদের ফিল্ডকে এক্সাইট করার কাজে ব্যবহার করছি, সেটাও তো আমার এই প্রাইম মুভারের সঙ্গেই যুক্ত আছে, তাহলে এটাও জেনারেট করতে থাকবে। এবার ধরো এই জেনারেটরের মধ্যে ইন্টারনাল কোনো একটা ফল্ট হয়েছে। এবার ফল্ট হলে তো সিস্টেম থেমে যাওয়া উচিত, কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে আমার প্রাইম মুভারটা ঘুরছে, প্রাইম মুভার ঘুরছে এবং এই ডিসি জেনারেটরটাও ঘুরছে। ঘুরছে মানে কি, এ জেনারেট করতে থাকবে, জেনারেট করতে থাকবে মানে একটা ফিল্ড ওয়াইন্ডিং থেকে ফিল্ড ওয়াইন্ডিং এ একটা ভোল্টেজ কিন্তু সাপ্লাইড হতেই থাকবে। এবং সেই অবস্থায় এটা কিন্তু যে ফল্ট যেটা হয়েছে সেটাকে, ফল্ট হওয়া মাত্র সেটা একদম স্টপ হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু এক্ষেত্রে কি হবে, ফিল্ডটা সেই ফল্ট কন্ডিশনটাকে ফিড করে যাবে, মানে আরো কারেন্ট সেখানে পাঠাতে থাকবে। তার জন্য কি হতে পারে, তার জন্য কিন্তু এই যে জেনারেটর, তার যে ওয়াইন্ডিং, সেগুলোতে ধরো একটা ফল্ট হয়ে গেছে কোনো কারণে, একটা ধরো জেনারেটরের একটা ওয়াইন্ডিং গ্রাউন্ডের সঙ্গে টাচ হয়ে গেছে, তাহলে সেই অবস্থায় তো আমার ইমিডিয়েটলি এখানে পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে যাওয়া উচিত। তা না হয়ে এখানে কি হচ্ছে না, ফিল্ড ওয়াইন্ডিং থেকে যে জেনারেশনটা হচ্ছে সেটা কিন্তু এই ফল্টটাকে আরো ফিড করে যাচ্ছে। তার জন্য কি হতে পারে, তার জন্য কিন্তু সিচুয়েশনটা আরো খারাপ হতে পারে, তার জন্য কিন্তু আমাদের যে ওয়াইন্ডিংস গুলো আছে সেগুলো ড্যামেজড হয়ে যেতে পারে। তো এটা একটা খুব ভাইটাল একটা ব্যাপার। জেনারেটর এমনিতেই একটা কস্টলি ইকুইপমেন্ট এবং তার উপরে এত কিছু নির্ভর করে। একটা জেনারেটর যদি বন্ধ হয়ে যায়, তার জন্য একটা টোটাল পাওয়ার গ্রিডের স্টেবিলিটি নষ্ট হতে পারে, সিঙ্ক্রোনাইজেশনের প্রবলেম দেখা দিতে পারে। সেখানে একটা জেনারেটর যদি আউটেজ হয়ে যায় এরকম, সেটা তো খুবই একটা বাজে ব্যাপার। তো সেই ধরনের ঘটনাগুলোকে যদি বন্ধ করতে হয়, তাহলে আমাদের এমন কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই থাকা উচিত, যা হলে কি হবে না, যখন আমাদের কোনো ফল্টের জন্য এই জেনারেটরটা বন্ধ হয়ে যাচ্ছে বা জেনারেটর থেকে পাওয়ার সাপ্লাই বন্ধ করে দিচ্ছি আমরা গ্রিডের মধ্যে, সেই অবস্থায় এমন কিছু একটা নিশ্চয় ব্যবস্থা থাকতে হবে, যার জন্য কি হয় না, এই ফিল্ড ওয়াইন্ডিংটা আর আমাদের এই ফল্টটাকে আরো সাপ্লাই না করে, ফল্টটাকে আরো সাপ্লাই না করতে পারে। তো সেটার জন্য আমাদের একটা ব্যবস্থা নেওয়া হয়। আমি একটু বলে নিই সেই ব্যবস্থাটা কিরকম। ধরো এক্সাইটেশন সিস্টেম, মানে আমরা এই পার্টটাকে একটু দেখবো, হ্যাঁ, এই পার্টটুকুটাকে। কোন পার্টটাকে না, এই পার্টটাকে, এইটুকু পার্টটাকে আমরা একটু বড় করে এখানে দেখছি, মানে এক্সাইটেশনের অংশটাকে। তো দেখো, এক্সাইটেশনের অংশে আমার কি আছে, এক্সাইটেশন অংশে আমাদের আছে একটা ডিসি জেনারেটর, এরকম একটা ডিসি জেনারেটর, তাই তো? এটা হচ্ছে আমাদের ধরো একটা ডিসি জেনারেটর। ডিসি জেনারেটরকে ঘোরানোর জন্য কি লাগে, একটা প্রাইম মুভার লাগে। প্রাইম মুভারটাকে ধরো আমরা এরকম করে দেখাচ্ছি, হ্যাঁ, এটাকে ঘুরছে, প্রাইম মুভারটা ঘুরছে, এটাকে আমরা এইভাবে শো করছি। আচ্ছা, এবার হচ্ছে কি, এই প্রাইম মুভারের টাকে তো দেখালাম এখানে। আর হচ্ছে এইটাকে কন্ট্রোল করবার জন্য আমাদের কি আছে, একটা এক্সাইটেশন কন্ট্রোল সিস্টেম আছে। এই এক্সাইটেশনটাকে কন্ট্রোল করবার জন্য, মানে ডিসি জেনারেটরটা কতটা জেনারেট করবে সেটাকে কন্ট্রোল করার জন্য আমাদের এক্সাইটেশন কন্ট্রোল সিস্টেম, এখানে যেটা নীল রং দিয়ে দেখিয়েছিলাম এটাকে এখানে দেখাচ্ছি। এটা ধরো আমাদের একটা কন্ট্রোল সিস্টেম, এক্সাইটেশন কন্ট্রোল সিস্টেম।
এক্সাইটেশন সংক্ষেপে লিখছি, হ্যাঁ, কন্ট্রোল সিস্টেম সিএস লিখলাম সংক্ষেপে। তো এটার মাধ্যমে কি হচ্ছে, এটা হচ্ছে ফিল্ড ওয়াইন্ডিং। কার ফিল্ড না, এই ডিসি জেনারেটরটার ফিল্ড। ঠিক আছে, এবার হচ্ছে এখান থেকে একটা যেটা জেনারেটেড হচ্ছে, এই ডিসি জেনারেটর থেকে যেটা আসছে সেটাকে একটা সুইচ নিলাম। এই সুইচটাকে বলছি আমরা ফিল্ড ইন্টারাপ্টার। ঠিক আছে, ফিল্ড ইন্টারাপ্টারের পরে আমরা এটাকে কোথায় দিচ্ছি, এটাকে আমরা কানেক্ট করে দিচ্ছি হচ্ছে ফিল্ড ওয়াইন্ডিং অফ দ্য অল্টারনেটর। এটাকে আমরা কানেক্ট করে দিচ্ছি টু দ্য ফিল্ড ওয়াইন্ডিং অফ দ্য অল্টারনেটর। অল্টারনেটরের ফিল্ডটাকে আমরা এই সবুজ রং দিয়ে দেখালাম। ধরো এটা হচ্ছে অল্টারনেটরের ফিল্ড। তাহলে নর্মাল কন্ডিশনে কি হতে পারে, নর্মাল কন্ডিশনে আমরা বলতে পারি এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ফিল্ড ইন্টারাপ্টার। এটা একটা সুইচ মনে করো। ফিল্ড ইন্টারাপ্টার মানে ফিল্ডটাকে ইন্টারাপ্ট করা যেতে পারে এর মাধ্যমে। তাহলে দেখো একটা ব্যাপার ভাবো, ধরো কোনো কারণে অল্টারনেটরের মধ্যে ফল্ট হয়েছে, আমরা সেই সময়ে যাতে ফল্টটা আরো বেড়ে না যায় বা ফল্টটাতে যেন আরো বেশি পরিমাণে ভোল্টেজ সাপ্লাই না হয়, সেই পরিস্থিতিতে আমাদের লক্ষ্য কি থাকবে, সেই পরিস্থিতিতে আমাদের লক্ষ্য থাকবে যে এই রোটর ফিল্ড যেটা আছে সেটা যেন বন্ধ হয়ে যায়, রোটরের ফিল্ডে যেন আর কারেন্ট না আসে। আমরা তো সেই সময় জেনারেশন করতে পারছি না, কারণ অল্টারনেটরের মধ্যে অলরেডি ফল্ট হয়েছে। তো এই অবস্থায় রোটরে যদি অলরেডি আমরা আরো সাপ্লাই করতে থাকি, তাহলে তো ফল্ট কন্ডিশনের মধ্যে আরো এক্সট্রা কারেন্ট সাপ্লাই হতে থাকবে, এবং সেটার জন্য ফল্ট কারেন্ট মানে তো আর নর্মাল কারেন্ট নয়, এটা হচ্ছে বেশি পরিমাণে কারেন্ট। বেশি পরিমাণে কারেন্ট ফ্লো হওয়ার জন্য ওয়াইন্ডিংস গুলো ড্যামেজড হয়ে যেতে পারে, সেটা আমরা নিশ্চয়ই চাইবো না। তাহলে আমরা নিশ্চয়ই কি চাইবো, যখনই কোনো ফল্ট হবে এই যে ফিল্ড ইন্টারাপ্টারটা এটা নর্মালি আমার ক্লোজ থাকবে। হ্যাঁ, ফিল্ড ইন্টারাপ্টার এটাও বেসিক্যালি একটা সুইচ। এমন একটা সিস্টেম আমাদেরকে করতে হবে যে যদি কোনো কারণে নর্মালি এটা ক্লোজড আছে, হ্যাঁ, নর্মালি এটা ক্লোজড অবস্থায় থাকবে, কিন্তু যখনই কোনো ফল্ট হবে এই সুইচটা এমন এই ইন্টারলক সিস্টেম করতে হবে যাতে করে এই সুইচটা ওপেন হয়ে যায়। যদি সুইচটা ওপেন হয়ে যায় তাহলে কি হবে, এই যে জেনারেটর এটা যতই ঘুরুক না কেন, এখান থেকে যে ভোল্টেজটা তৈরি হচ্ছে সেটা আর আমার ওই জেনারেটরের ফিল্ডে কিন্তু পৌঁছাবে না। এটা আমার জেনারেটরের ফিল্ড ওয়াইন্ডিং বা অল্টারনেটর লিখি এটাকে, জেনারেটর তো এটাও, আমরা অল্টারনেটর লিখলে বুঝতে সুবিধা। এটা আমার অল্টারনেটরের ফিল্ড ওয়াইন্ডিং। তাহলে এই ফিল্ড ইন্টারাপ্টার সুইচটাকে যদি আমরা বন্ধ করে দিতে পারি তাহলে অল্টারনেটরের ফিল্ড ওয়াইন্ডিং এর মধ্যে আর সাপ্লাই পৌঁছাবে না। এটা একটা তো ব্যবস্থা করা গেল, কিন্তু এই অল্টারনেটরের ফিল্ডের মধ্যে কি আছে, এটা তো কয়েলের মতো না, এটার মধ্যে অনেক ইন্ডাকটিভ নেচার আছে। কয়েল যখন ইন্ডাকটিভ নেচার আছে, ইন্ডাক্টর কি করে, ইন্ডাক্টরের ধর্ম কি বলো, ইন্ডাক্টরের ধর্ম হচ্ছে এনার্জিকে স্টোর করে রাখা। তো সেই যে স্টোর করে রাখা এনার্জি সেটা তো স্টোর হয়েই থাকবে। তো সেইটাকে যদি আমাদেরকে সাপ্রেস করতে হয়, মানে সেটাকে যদি আমাদেরকে ডিসিপেট করে দিতে হয়, তাহলে আমরা একটা ব্যবস্থা এখানে নেব, সেটা হচ্ছে আরেকটা এখানে তার প্যারালালে আমরা একটা ব্যবস্থা করে রাখবো এরকম। দেখো তার প্যারালালে আমরা একটা ব্যবস্থা এরকম করে রাখবো এখানে, এখানে আরেকটা রেজিস্টার এরকম লাগিয়ে দেবো। ঠিক আছে, এই একটা ব্যবস্থা কিন্তু করা যেতে পারে। এতে কি হবে, এই রেজিস্টারটাকে নাম দেওয়া হয়েছে যে ফিল্ড সাপ্রেসার। এই যে রেজিস্টারটা একে নাম দেওয়া হয়েছে ফিল্ড সাপ্রেসার, ফিল্ডকে সাপ্রেস করবে, ফিল্ড সাপ্রেসার। এর কাজ কি হবে বলো, যখন আমার এই ইন্টারাপ্টারের যে সুইচটা ফিল্ড ইন্টারাপ্টার এটা যখন অফ হয়ে যাবে, এ তখন ক্লোজ হয়ে যাবে। এ যদি ক্লোজ হয় তাহলে কি হবে বলতো, অল্টারনেটরের এই যে ফিল্ড ওয়াইন্ডিং তার মধ্যে যে ম্যাগনেটিক এনার্জিটা স্টোর হয়েছিল সেই ম্যাগনেটিক এনার্জিটা এদিক দিয়ে ডিসিপেট করে যাবে সহজেই। আদারওয়াইজ এনার্জিটা স্টোর হয়ে থাকতো, কিন্তু এখানে একটা ফিল্ড রেজিস্টার প্যারালালে আমরা লাগিয়ে রেখেছি, যেটাকে আমরা এই সুইচটাকে যখনই কোনো কারণে অল্টারনেটরে ফল্ট হবে প্রথমে ফিল্ড ইন্টারাপ্টার এটা ওপেন হয়ে যাবে আর এটা ক্লোজ হয়ে যাবে। এটা ক্লোজ হলে একদিক থেকে তো আমার জেনারেটর, যেটা ডিসি জেনারেটরটা আমার ফিল্ডটাকে সাপ্লাই করছিল সেটাকে আমরা কাট অফ করে দিতে পারলাম এটাকে অফ করে। অন্যদিকে এই অল্টারনেটরের ফিল্ডের মধ্যে যে এনার্জিটা অলরেডি আগে থেকে স্টোর হয়েছিল সেই এনার্জিটাকে আমরা এই ফিল্ড সাপ্রেসারের মধ্যে দিয়ে
সেটাকে ডিসিপেট করিয়ে দিতে পারবো, তাতে করে আমাদের যেটা ফল্ট কন্ডিশন, সেই ফল্ট কন্ডিশনটা আর বেড়ে যেতে পারবে না। ঠিক আছে, ফল্ট কন্ডিশনটা আস্তে আস্তে কমে যাবে। ঠিক আছে, ফল্ট কন্ডিশনটা আরো মানে সুবিধাপ্রাপ্ত হবে না আর কি। তো এই একটা ব্যবস্থা কিন্তু আমরা অল্টারনেটরের ক্ষেত্রে গ্রহণ করতে পারি। এটা একটা আমি ব্রিফ একটা আলোচনা করলাম যে অল্টারনেটরের ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা আমরা নিতে পারি। তো পরে আমরা ডিটেলসে অল্টারনেটরের বিভিন্ন ধরনের প্রোটেকশন সিস্টেম বলবো, তার আগে আমি একবার ব্রিফলি একটু বলে নিই যে কি কি ধরনের ফল্টস অল্টারনেটরস এর মধ্যে হতে পারে। ঠিক আছে, প্রথমে ফল্টসটাকে আমরা ক্যাটাগরাইজ করি। অল্টারনেটরের মধ্যে যে ফল্ট আছে সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করব। দেখো, অল্টারনেটরের মধ্যে দুটো ধরনের পার্ট আছে। এই যে প্রাইম মুভার, এটা কি পার্ট? এটা হচ্ছে মেকানিক্যাল পার্ট। আর অল্টারনেটরে এই যে স্টেটার, রোটার, এগুলো কি? এগুলো হচ্ছে আমার ইলেকট্রিক্যাল পার্ট। তাহলে দু ধরনের অংশ যদি থাকে তাহলে দু ধরনের ফল্টও হতে পারে। ইলেকট্রিক্যাল পার্টসেও ফল্ট হতে পারে, আবার মেকানিক্যাল পার্টসেও ফল্ট হতে পারে। তাহলে ফল্টস ইন অল্টারনেটর এটাকে আমরা দুটো ক্যাটাগরিতে মেনলি ক্লাসিফাই করব। একটা হচ্ছে আমার ইলেকট্রিক্যাল ফল্ট, আর একটা হচ্ছে আমাদের মেকানিক্যাল ফল্ট। ঠিক আছে, প্রথমে আমরা বলবো হচ্ছে ইলেকট্রিক্যাল ফল্ট, আর তারপরে আমরা বলবো হচ্ছে মেকানিক্যাল ফল্ট। হ্যাঁ, প্রথমে আমরা বলছি ইলেকট্রিক্যাল এবং তারপরে আমরা বলছি মেকানিক্যাল ফল্ট। এবার ইলেকট্রিক্যালের মধ্যে আমার দুটো পার্টস আছে। কি কি পার্টস বলো তো? এর মধ্যে ইলেকট্রিক্যালি দুটো পার্টস আছে। কি কি পার্ট বলো ইলেকট্রিক্যালের মধ্যে? একটা রোটরের, একটা অল্টারনেটরের কি কি ইলেকট্রিক্যাল পার্টস থাকে? একটা হচ্ছে স্টেটার পার্ট আর একটা হচ্ছে রোটর পার্ট। তাহলে আমার স্টেটরেও কিছু ফল্ট হতে পারে, আবার অন্যদিকে আমার রোটারেও কিছু ফল্ট হতে পারে। তাহলে স্টেটারের মধ্যে কিছু ফল্ট হতে পারে, অন্যদিকে রোটারের মধ্যেও কিছু ফল্ট হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এবারে বলো মেকানিক্যাল পার্টস এর মধ্যে, মেকানিক্যাল পার্টস এর মধ্যে, আচ্ছা ইলেকট্রিক্যাল পার্ট তো বলে দিলাম আমরা, স্টেটার এবং রোটর পার্ট। মেকানিক্যাল পার্টস মানে বেসিক্যালি প্রাইম মুভার। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমার দু ধরনের প্রবলেম হতে পারে। মেকানিক্যালের মধ্যে আমার দু ধরনের প্রবলেম মেনলি হতে পারে। এক জিনিস হতে পারে আমার লস অফ প্রাইম মুভার, একটা কন্ডিশন আমার হতে পারে লস অফ প্রাইম মুভার। লস অফ প্রাইম মুভার ব্যাপারটা কি বলতে পারো? লস অফ প্রাইম মুভার মানেটা কি? স্যার কি বললেন? লস অফ প্রাইম মুভার, লস অফ প্রাইম মুভার ব্যাপারটা কি অ্যাকচুয়ালি? স্যার ওই যে প্রাইম মুভারে মানে আমাকে ঘোরাতে গেলে যে যতটা মোটামুটি আমি ইনপুট মেকানিক্যাল এনার্জি আমাকে দিতে হচ্ছে, তো সেইখানে যদি কোনো রকম যদি মানে মানে এনার্জিটা আরো আমাকে বেশি করে দিতে হয়, মানে যতটা রিকোয়ার্ড অ্যামাউন্ট তার থেকে, সেটাকে তার লস হিসেবে বলতে পারি। না না, সেটা সেই লস নয়। এটা এটা মানে হচ্ছে মানে একদম একদম স্টপ, মেকানিক্যাল ইনপুটই নেই। ধরো মেকানিক্যাল ইনপুট নেই, এটা হচ্ছে লস অফ, মানে বলে না লস অফ সামথিং, মানে এটা হচ্ছে লস অফ মেকানিক্যাল, মানে হারিয়ে গেছে আর কি। প্রাইম মুভারে কোনো মেকানিক্যাল ইনপুটই নেই, এই ধরনের কন্ডিশন এটা কখন হতে পারে? ধরো একটা একটা ধরো আমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্ট, সেখানে ধরো স্টিম যেটা তৈরি হচ্ছে, সেই স্টিমটাই তো এখানে মেকানিক্যাল ইনপুটের কাজ করছে। কোনো কারণে ধরো স্টিম পাইপলাইন যেটা আছে সেখানে কোনো কারণে খারাপ হয়ে গেছে, কিছু ড্যামেজ হয়েছে, তো সেই কারণে আর মেকানিক্যাল ইনপুট বন্ধ হয়ে গেছে। তো এই ধরনের কন্ডিশনকে আমরা বলবো হচ্ছে লস অফ প্রাইম মুভার। ঠিক আছে, আরেকটা কন্ডিশন আমাদের হতে পারে যে প্রাইম মুভারটার কত স্পিডে ঘোরা উচিত। একটা সিঙ্ক্রোনাস মোটরের ক্ষেত্রে সিঙ্ক্রোনাস স্পিডেই ঘোরা উচিত। সিঙ্ক্রোনাস স্পিড আমাদের যাকে আমরা এনএস বলি, এনএস স্পিডে ঘোরা উচিত, তাই না? সিঙ্ক্রোনাস মোটর, সরি সিঙ্ক্রোনাস অল্টারনেটর যখন এনএস স্পিডেই ঘোরা উচিত, কিন্তু ধরো তার থেকে বেশি স্পিডে ঘুরছে, এটাও একটা মেকানিক্যাল ফল্ট। তো এই ধরনের ফল্টকে আমরা কি বলবো? এটা বেশি স্পিডে ঘুরছে মানে এটা হচ্ছে ওভার স্পিডিং। ওভার স্পিডিং কন্ডিশন, ইট ইজ অলসো কাইন্ড অফ মেকানিক্যাল ফল্ট। ঠিক আছে, তাহলে দু ধরনের আমরা মেকানিক্যাল ফল্টের কথা দেখলাম। একটা হচ্ছে আমাদের লস অফ প্রাইম মুভার, যেখানে আমাদের প্রাইম মুভারটা সেখানে যে মেকানিক্যাল ইনপুট আসার কথা সেটা আসছে না, পুরোপুরি বন্ধ হয়ে গেছে, এটা এক ধরনের মেকানিক্যাল ফল্ট। অথবা আরেক ধরনের মেকানিক্যাল ফল্ট হতে পারে, সেটা হচ্ছে আমাদের ওভার স্পিডিং। ঠিক আছে, যে যত স্পিডে ঘোরার কথা তার থেকে বেশি স্পিডে ঘুরছে। আচ্ছা, এবার এই যে স্টেটার ফল্ট, স্টেটারের মধ্যে আমাদের কি কি ধরনের ফল্টস হতে পারে এগুলো আমরা বলছি। স্টেটার ফল্টের মধ্যে আমার হতে পারে হচ্ছে ফেজ ফল্ট, ফেজ ফল্ট।
ফেজ ফল্ট মানেটা কি? ফেজ ফল্ট মানে হচ্ছে স্টেটার থেকে আমাদের কটা ফেজ বেরোয়, তিনটে ফেজ বেরোয়, রেড ইয়েলো ব্লু, তিনটে ফেজ। এবার এই তিনটে ফেজের মধ্যে যদি শর্ট হয়ে যায় সেটাকে আমরা কি বলবো, লাইন টু লাইন যদি শর্ট হয়ে যায় সেটাকে আমরা বলবো হচ্ছে ফেজ ফল্ট। এই ধরনের ফল্ট খুবই রেয়ার, ঠিক আছে, এই ধরনের ফল্ট হয় না বললেই চলে। আরেক ধরনের ফল্ট হয়, সেটাকে বলা হচ্ছে ইন্টার টার্ন ফল্ট। ইন্টার টার্ন ফল্ট। ইন্টার টার্ন মানে কি? যেখানে আমাদের একের থেকে বেশি সংখ্যক টার্ন ইউজ করা হয়েছে, সেটা কেবলমাত্র কিন্তু বড় বড় যে জেনারেটর সেখানেই ব্যবহার করা হয়। ছোট জেনারেটর বা ছোট অল্টারনেটরে কিন্তু ইন্টার টার্ন ফল্ট জেনারেলি হয় না। যেখানে একের বেশি সংখ্যক টার্নস আমার ইউজ করা হচ্ছে, ঠিক আছে, সেখানে আমাদের ইন্টার টার্নস ফল্ট হতে পারে। এবং জেনারেলি এটা খুব বড় ট্রান্সফরমারের ক্ষেত্রে, সরি ট্রান্সফরমার নয়, বড় জেনারেটর বা সিনক্রোনাস জেনারেটর বা অল্টারনেটরের ক্ষেত্রেই আমরা দেখতে পাই। আরেকটা ফল্ট হচ্ছে গ্রাউন্ড ফল্ট। ধরো কোনো কারণে স্টেটার থেকে যে তিনটে ফেজ বেরিয়ে আসার কথা, কোনো কারণে একটা ফেজ গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড হয়ে গেল, একে আমরা বলবো হচ্ছে গ্রাউন্ড ফল্ট, ঠিক আছে। তাহলে তিনটে আমরা দেখলাম, একটা হচ্ছে ফেজ ফল্ট, একটা হচ্ছে ইন্টার টার্ন ফল্ট, একটা হলো গ্রাউন্ড ফল্ট, এবং আরেকটা হচ্ছে আনব্যালেন্সড লোডিং, ঠিক আছে। মানে তিনটে ফেজ যেটা বেরোয়, সেই তিনটে ফেজের মধ্যে একটা লোডের কোনো ব্যালেন্স নেই, আনব্যালেন্স, ঠিক আছে। তিনটে ফেজ আছে জেনারেটরের, সেখান থেকে তো আমাদের লোড তিনটে ফেজেই সেম করার কথা, কিন্তু আনব্যালেন্সড লোডিং হয়েছে। এটাও কিন্তু একটা ফল্ট কন্ডিশনকে ক্রিয়েট করে। এটাও এক ধরনের ফল্ট কন্ডিশন, এটাও বলা হচ্ছে আনব্যালেন্সড লোডিং। এই ফল্ট কন্ডিশনটাকে আমরা নাম দিচ্ছি। তাহলে ফল্টকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করলাম, ফার্স্টে ইলেকট্রিক্যাল ফল্ট, দেন হচ্ছে মেকানিক্যাল ফল্ট। ইলেকট্রিক্যাল ফল্টকে আমরা আবার সাব ক্যাটাগরি, স্টেটারের মধ্যে কি ধরনের ফল্ট এবং রোটারের মধ্যে কি কি ধরনের ফল্ট হতে পারে। আর মেকানিক্যালটাকে আমরা দুটো কন্ডিশনে বলতে পারি, একটা হচ্ছে আমাদের লস অফ প্রাইম মুভার, মিনস দ্য প্রাইম মুভারে যে মেকানিক্যাল ইনপুট আসছে সেটা কোনো কারণে স্টপ হয়ে গেল, এটা এক ধরনের ফল্ট। আর একটা হচ্ছে ওভার স্পিডিং, মানে যে সিঙ্ক্রোনাস স্পিডে অল্টারনেটরটা ঘোরার কথা তার থেকে বেশি স্পিডে ঘুরছে, এই ধরনের কন্ডিশনকে আমরা বলছি ওভার স্পিডিং। আচ্ছা, স্টেটারের ফল্ট গুলোকে আমরা চারটে ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফেজ ফল্ট, মানে হচ্ছে দুটো ফেজের মধ্যে শর্টিং হয়ে গেল, এটাকে আমরা বলবো হচ্ছে ফেজ ফল্ট। নেক্সট হচ্ছে ইন্টার টার্ন ফল্ট, যেখানে দুটো টার্ন তারা পরস্পর শর্ট হয়ে যাচ্ছে, এবং এটা কেবলমাত্র বড় বা বেশি রেটিং এর অল্টারনেটরের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কারণ ছোট রেটিং এর অল্টারনেটরের ক্ষেত্রে একাধিক টার্ন থাকে না, ঠিক আছে। আর হচ্ছে গ্রাউন্ড ফল্ট, মানে কোনো একটা ফেজ গ্রাউন্ডের সঙ্গে টাচ করে গেল, একে আমরা বলবো হচ্ছে স্টেটারের কোনো একটা ফেজ যদি আমার গ্রাউন্ডের সঙ্গে টাচ করে যায়, একে আমরা বলবো গ্রাউন্ড ফল্ট। এবং আরেকটা হচ্ছে আনব্যালেন্সড লোডিং, মানে জেনারেটর বা সিঙ্ক্রোনাস জেনারেটর বা অল্টারনেটর থেকে আমাদের তিনটে ফেজ বেরিয়ে আসছে, তিনটে ফেজের ওয়াইন্ডিং তো বেরিয়ে আসছে, সেই তিনটে ফেজের মধ্যে যদি লোডের একটা আনব্যালেন্স থাকে, একটা সার্টেন পার্সেন্টেজ থেকে বেশি যদি আনব্যালেন্স থাকে, সেটাকেও আমরা বলবো আনব্যালেন্সড লোডিং ফল্ট। আচ্ছা, রোটরের মধ্যে কি কি ধরনের ফল্ট হতে পারে সেটা আমরা এখন বলিনি, সেটাকে আমরা পরের পেজে দেখাই। রোটরের মধ্যে যে ফল্ট হতে পারে, আমরা ওই পার্টটাকে খালি দেখাচ্ছি আর রোটর পার্টটাকে দেখাচ্ছি। রোটর পার্টের মধ্যে কি কি ফল্ট হতে পারে দেখো। এর মধ্যে আমার প্রথমত রোটর পার্টে আমরা কি প্রোভাইড করেছি বলো, রোটর পার্টে আমাদের কি প্রোভাইড করা আছে, আমরা কি দিয়েছি, এটাকে কি বলে, এই জিনিসটাকে আমরা কি বলছি, লাল রং দিয়ে দেখিয়েছিলাম, এটা হচ্ছে এক্সাইটেশন, ঠিক আছে। রোটরে আমরা ফিল্ড এক্সাইটেশন দিই, তাই তো, ফিল্ড ওয়াইন্ডিং আছে বা ফিল্ড এক্সাইটেশন আমরা প্রোভাইড করি। তাহলে সেই এক্সাইটেশনটা যদি কোনো কারণে ফেল হয়ে যায়, সেটাও তো একটা ফল্ট। এখানে এক্সাইটেশন মানে কি, এখানে আমাদের একটা ডিসি ভোল্টেজ এই রোটর ওয়াইন্ডিং এর একপাশে পড়ার কথা, কিন্তু ধরো কোনো কারণে এটা ফেল হয়ে গেল, তাহলে এই ধরনের ফল্টকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে এক্সাইটেশন ফেইলিওর, এটা একটা ফল্ট, এক্সাইটেশন ফেইলিওর। এক্সাইটেশন যদি আমাদের ফেল করে যায়, মানে কোনো কারণে এক্সাইটেশনের মাধ্যমে যে ভোল্টেজটা আসছে সেটা না আসে, সেটা এক ধরনের ফল্ট, একে আমরা বলি এক্সাইটেশন ফেইলিওর। নেক্সট কাইন্ড অফ ফল্ট হচ্ছে আমাদের গ্রাউন্ড ফল্ট। রোটর যেরকম স্টেটরে আমাদের গ্রাউন্ড ফল্ট হতে পারে, রোটরেও তো হতে পারে। রোটর ওয়াইন্ডিং যেগুলো আছে সেগুলোও তো গ্রাউন্ড ফল্টের মাধ্যমে একটা ফল্ট ক্রিয়েট করতে পারে। তাহলে রোটরের ক্ষেত্রেও আমরা গ্রাউন্ড ফল্ট, এটাকে একটা ফল্ট কন্ডিশন বলতে পারি। এবং রোটরে আরেকটা ধরনের ফল্ট হতে পারে,
ওখানে যেরকম আনব্যালেন্সড লোডিং এর জন্য একটা ফল্ট হচ্ছিল, এখানে রোটরে আমরা এক্সাইটেশন দিচ্ছি, এক্সাইটেশন প্রোভাইড করছি, ঠিক আছে, এক্সাইটেশন বন্ধ হয়ে যাওয়াটা একটা ফল্ট, কিন্তু যতটা এক্সাইটেশন থাকার কথা তার থেকে যদি বেশি এক্সাইটেশন ভোল্টেজ পড়ে যায় সেটাও কিন্তু এক ধরনের ফল্ট কন্ডিশন। তাহলে এটাকে আমরা কি বলবো, যে যতটা থাকার কথা তার থেকে বেশি এক্সাইটেশন পড়াটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে ওভার এক্সাইটেশন, ঠিক আছে, ওভার এক্সাইটেশন। তাহলে রোটরের মধ্যে আমরা যে ফল্ট কন্ডিশনস গুলো দেখতে পাচ্ছি সেগুলোকে আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করতে পারি। সেটা হচ্ছে এক্সাইটেশন ফেলিওর, একটা হচ্ছে গ্রাউন্ড ফল্ট, আর একটা হচ্ছে ওভার এক্সাইটেশন ফল্ট, ঠিক আছে। তো এইভাবে আমরা একটা অল্টারনেটরের মধ্যে মূলত কি কি ধরনের ফল্ট কন্ডিশন আসতে পারে সেগুলোকে আলোচনা করি। এবার আমরা আস্তে আস্তে একটু ব্রিফলি একটু দেখে রাখি যে এক এক ধরনের যে ফল্ট সেগুলোর জন্য কি হতে পারে, কি কন্ডিশন রাইজ করতে পারে, এবং সেগুলোকে আমরা পরে আরো ডিটেলসে পড়বো, ঠিক আছে, পরে এগুলো আমরা আরো ডিটেলসে পড়বো। প্রথমে দেখো মেকানিক্যাল ফল্টস এর মধ্যে আমরা কি বলেছি, প্রথম কন্ডিশনটা কি ধরনের ফল্ট, এটা হচ্ছে লস অফ প্রাইম মুভার, তাই না, লস অফ প্রাইম মুভার, এটা কি ধরনের ফল্ট। ধরো একটা অল্টারনেটর এরকম আছে, আমি জাস্ট বক্সের মধ্যে রোটর স্টেটর আলাদা করে কিছু দেখাচ্ছি না, আমি এরকম ভাবে একটা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে এটা আমি একটা অল্টারনেটরকে বোঝাচ্ছি, আমি সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, অল্টারনেটর। এখানে আমরা কি দিচ্ছি, এখানে আমরা দিচ্ছি হচ্ছে মেকানিক্যাল ইনপুট দিচ্ছি প্রাইম মুভারের মাধ্যমে। সাপোজ আমরা এটাকে বলছি মেকানিক্যাল ইনপুট, হ্যাঁ, মেকানিক্যাল ইনপুট আমরা প্রাইম মুভারের মাধ্যমে এখানে প্রোভাইড করছি। এবং এখান থেকে তাহলে কি জেনারেটেড হচ্ছে, অল্টারনেটর থেকে আমার ইলেকট্রিসিটি জেনারেটেড হচ্ছে, যেটাকে আমরা কোথায় দিচ্ছি না, এটাকে আমরা গ্রিডে সাপ্লাই করছি, পাওয়ার গ্রিডে আমরা এটাকে সাপ্লাই করছি। আর তার সঙ্গে অল্টারনেটরের মধ্যে আমাদের কি থাকে, অল্টারনেটরের মধ্যে আমাদের একটা ফিল্ড এক্সাইটেশনও দিতে হয়। সেখানে ধরো আমরা এটাকে আমরা এক্সাইটেশন বলছি, এটা হচ্ছে আমাদের ফিল্ড এক্সাইটেশন। এবার মনে করো কোনো কারণে অল্টারনেটরের মধ্যে প্রাইম মুভার ফেলিওর, আমরা এই কন্ডিশনটাকেই ফার্স্টে বলছি, তো এটা হচ্ছে আমাদের প্রাইম লস অফ প্রাইম মুভার, সরি, লস অফ প্রাইম মুভার। লস অফ প্রাইম মুভার, দেখো কোনো কারণে মেকানিক্যাল ইনপুট আসছিল, মেকানিক্যাল ইনপুট আসা বন্ধ হয়ে গেছে, মানে নর্মাল কন্ডিশনে কি ছিল, নর্মাল কন্ডিশনে এখানে আমরা মেকানিক্যাল ইনপুট দিচ্ছিলাম ধরো পিএম, সেটাকে আমরা নাম দিচ্ছি। আর যেটা এটা কত স্পিডে ঘুরে, প্রাইম মুভারটা কত স্পিডে ঘুরবে বলো, অল্টারনেটরের ক্ষেত্রে সিঙ্ক্রোনাস স্পিড যদি এনএস হয়, প্রাইম মুভার কত স্পিডে ঘোরা কথা, প্রাইম মুভারটা আমাদের এনএস স্পিডেই ঘুরবে, এটা এনএস স্পিডে ঘুরছিল। এটা হচ্ছে ফল্ট হওয়ার আগে, মানে লস অফ প্রাইম মুভার হয়নি, এটা হচ্ছে নর্মাল কন্ডিশনের ছবিটা আমি এঁকেছি, এটা হচ্ছে নর্মাল কন্ডিশনের ছবি, ইট ইজ দ্য পিকচার অফ দ্য নর্মাল কন্ডিশন, ঠিক আছে। এবার মনে করো প্রাইম মুভার কোনো কারণে লস হয়েছে, মানে ধরো স্টিম ইনপুট বন্ধ হয়ে গেছে, যেখান থেকে স্টিম আসছিল সেই পাইপলাইনে প্রবলেম দেখা দিয়েছে এবং স্টিম আসা বন্ধ হয়ে গেছে, মানে মেকানিক্যাল ইনপুট জিরো হয়ে গেছে, মেকানিক্যাল ইনপুট জিরো হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু আমাদের যে এক্সাইটেশন যেটা আছে, সেই এক্সাইটেশনটা এর তো বন্ধ হয়ে যায়নি, এক্সাইটেশন কি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে, এক্সাইটেশন ভোল্টেজ যেটা আছে সেটা কিন্তু চলতেই থাকবে, ঠিক আছে। এবার এই অল্টারনেটর এখানে মেকানিক্যাল ইনপুট আসা বন্ধ হয়ে গেছে কিন্তু এক্সাইটেশনটা আছে। আচ্ছা, নর্মাল কন্ডিশনের আমি একটু বলে নিই, নর্মাল কন্ডিশনে আমার মেকানিক্যাল ইনপুটও ছিল, এক্সাইটেশনও ছিল, এবং এটা গ্রিডে পাওয়ারও সাপ্লাই করছিল। এবার মনে করা যাক এই ইলেকট্রিক্যাল, এখানে আমাদের অল্টারনেটর কি এনার্জি তৈরি করে, ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করে। তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি যেটা হয় বা ইলেকট্রিক্যাল পাওয়ার যেটা হয়, সেটা দুটো কম্পোনেন্টস থাকে, একটা হচ্ছে রিয়েল পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ার, আর একটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। তো মনে করা যাক নর্মাল কন্ডিশনে এটা কি করছিল না, গ্রিডে এ অ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই করছিল, অ্যাজ ওয়েল অ্যাজ এটা গ্রিডে রিঅ্যাক্টিভ পাওয়ারও সাপ্লাই করছিল। নর্মাল কন্ডিশনে তো তাই হয়। তাহলে আমরা গ্রাফিক্যালি যদি দেখি, আমরা এই বরাবর আমরা দেখাচ্ছি, এটাকে ধরো আমরা পিই বলছি অ্যাক্টিভ পাওয়ার, আর রিঅ্যাক্টিভ পাওয়ারকে আমরা কোন অ্যাক্সিসে দেখাবো, এটা হচ্ছে জে ওমেগা অ্যাক্সিসে দেখাতে হবে আমাকে, এটা হচ্ছে আমাদের জে ইন্টু কিউই,
জে ইন্টু কিউই কারণ কি, কারণ এটা হচ্ছে আমাদের রিয়াক্টিভ পাওয়ার। ঠিক আছে, তাহলে এটা নর্মাল কন্ডিশনে ফেজার ডায়াগ্রামটা এরকম ছিল পাওয়ারে। কিন্তু যখন আমার প্রাইম মুভারটা ফেল করে গেল, প্রাইম মুভার ফেল করে গেলে হবেটা কি, অল্টারনেটারে আর মেকানিক্যাল ইনপুট তো নেই, কিন্তু এ তখন গ্রিড থেকে পাওয়ার মানে গ্রিডে পাওয়ার দেওয়ার পরিবর্তে এ তখন গ্রিড থেকে পাওয়ার টানতে শুরু করবে। এই অল্টারনেটারটা তখন গ্রিড থেকে পাওয়ার টানতে শুরু করবে এবং ফিল্ড এক্সাইটেশনটা থেকে যাবে। এবং তখন এটা কিসের মতো ব্যবহার করবে, যদি আমার মেকানিক্যাল পাওয়ার ইনপুট আর নেই, মানে প্রাইম মুভার ফেল হয়ে গেছে, এই হচ্ছে আমার অল্টারনেটার, এটা ধরো আমার অল্টারনেটার, এটা গ্রিড থেকে এবার পাওয়ার টানছে। ঠিক আছে, গ্রিড থেকে পাওয়ার এবার এ নিতে শুরু করেছে। এটা আমার গ্রিড, হ্যাঁ, এটা ধরো গ্রিড, এর সঙ্গে গ্রিডের সঙ্গে এটা কানেক্টেড আছে। এবার এখানে আমাদের ছিল কি এক্সাইটেশন, এটা আছে, আর এদিকে আমাদের আছে কি, এটা আমাদের প্রাইম মুভার ছিল, এখানে কিন্তু লস অফ প্রাইম মুভার হয়ে গেছে, মানে এখান থেকে আর আমার মেকানিক্যাল ইনপুট কিছু নেই, লস অফ প্রাইম মুভার। তখন বলো এই অল্টারনেটরটা কিসের মতো ব্যবহার করবে? অল্টারনেটরের কোনো মেকানিক্যাল ইনপুট নেই, কিন্তু এই গ্রিড থেকে পাওয়ার এবার টেনে নেবে, অ্যাক্টিভ পাওয়ার টেনে নেবে। অ্যাক্টিভ পাওয়ার টেনে তো নিজে ঘুরতে থাকবে, অ্যাক্টিভ পাওয়ার যদি টানে এ তখন মানে এটা পিই আমার লেখা ভুল হলো, এটা সাপোজ আমি এটাকে মোটরের মতো বিহেভ করবে, মানে এ হচ্ছে তখন গ্রিড থেকে পাওয়ার ইনপুট নিচ্ছে, গ্রিড থেকে পাওয়ার ইনপুট নিচ্ছে। কারণ গ্রিড থেকে পাওয়ার ইনপুট নেওয়াটা বন্ধ কেন হবে না, কারণ আমার তো ভেতরে কোনো ফল্ট হয়নি, মানে কোনো গ্রাউন্ড ফল্ট বা আর্থ ফল্ট এসব তো কিছু হয়নি, আমার খালি প্রাইম মুভার দিয়ে যে ইনপুটটা আসছিল সেটা আসা বন্ধ হয়ে গেছে, কোনো মেকানিক্যাল ফল্টের কারণে ওটা বন্ধ হয়ে গেছে, কিন্তু তার জন্য তো আমার সার্কিট ব্রেকার বন্ধ হয়নি। তাহলে এই গ্রিড থেকে পাওয়ার অলরেডি টানতে থাকবে, এবং এখানে এক্সাইটেশন যেটা আছে, এবং গ্রিড থেকে যখন পাওয়ার টানবে এখানে এক্সাইটেশনটাও বন্ধ হয়নি, এক্সাইটেশনও থাকছে, তখন এটা কিসের মতো বিহেভ করবে বলো? যদি পাওয়ার ইলেকট্রিক্যাল পাওয়ার আমরা একটা অল্টারনেটরের মধ্যে দিই এবং গ্রিড থেকে তখন কিন্তু এর মেকানিক্যাল ইনপুট না থাকলেও এ যেহেতু ইলেকট্রিক্যাল ইনপুট নিচ্ছে, এ তখন একটা মোটরের মতো বিহেভ করবে। কি মোটর না, এটা একটা সিঙ্ক্রোনাস মোটরের মতো বিহেভ করবে, এবং সিঙ্ক্রোনাস মোটরটা এটা যেদিকে ঘুরছিল ঠিক সেদিকেই ঘুরতে থাকবে, আগেও যেদিকে ঘুরছিল এখনো সেদিকেই ঘুরবে, এখনো এন স্পিডেই ঘুরবে, শুধু এখানে আবার মেকানিক্যাল ইনপুট কিছু নেই, কিন্তু তার মানে এটা আর জেনারেটর নেই, এটা এখন সিঙ্ক্রোনাস মোটরের মতো বিহেভ করছে। ঠিক আছে, তো তখন তাহলে এটা তো হওয়া উচিত নয়, কারণ আমার অল্টারনেটরের কাজ কি, অল্টারনেটরের কাজ হচ্ছে আমার ইলেকট্রিসিটি জেনারেট করে গ্রিডে সাপ্লাই করা, ওর কাজ তো আর গ্রিড থেকে ইলেকট্রিসিটি নিয়ে একটা মোটর হিসাবে চলা, এটা তো এর কোনো কাজ নয়। তাহলে এই পরিস্থিতিতে নিশ্চয়ই আমরা অল্টারনেটরটাকে চালাতে চাইবো না, আমরা চাইবো যে এই প্রাইম মুভার যে ইনপুটটা যেটা বন্ধ হয়ে গেছে, মেকানিক্যাল ইনপুট আসাটা বন্ধ হয়ে গেছে, সেটাকে রেকটিফাই করা হোক, এবং এই পরিস্থিতিতে অল্টারনেটরটা চলুক, সেটা নিশ্চয়ই আমরা চাইবো না। তাহলে তার জন্য কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? দেখো, যখন আমাদের এটা অল্টারনেটর হিসাবে কাজ করছিল, এ তখন অ্যাক্টিভ পাওয়ার গ্রিডকে দিচ্ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ রিয়াক্টিভ পাওয়ারও গ্রিডকে দিচ্ছিল। তার জন্য আমরা পিইটাকে এইদিকে দেখিয়েছি, রিয়াক্টিভ পাওয়ারটাকে মানে যে কিউই এটাকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখিয়েছি, এই পরিস্থিতি ছিল। কিন্তু যখন এটা একটা মোটরের মতো বিহেভ করছে, তখন আমার কিন্তু পাওয়ারের ডাইরেকশনটা চেঞ্জ হয়ে গেছে, এ তখন অ্যাক্টিভ পাওয়ারটা টানছে, মানে অ্যাক্টিভ পাওয়ারের ডাইরেকশন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু যদিও রিয়াক্টিভ পাওয়ারের ডাইরেকশন কিন্তু চেঞ্জ হবে না, রিয়াক্টিভ পাওয়ারের ডাইরেকশনটা কিন্তু এদিকেই থেকে যাবে, এটা নর্মালি থাকবে। কারণ তোমরা জেনে থাকবে যে সিঙ্ক্রোনাস মোটরকে আমরা কি হিসাবে ব্যবহার করি, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের কাজে ব্যবহার করি, কারণ রিয়াক্টিভ পাওয়ার সাপ্লাই করে। তো যদিও এটা সিঙ্ক্রোনাস মোটরের মতো এখন কাজ করছে, কিন্তু রিয়াক্টিভ পাওয়ার তো সাপ্লাই করতে থাকবে, কারণ এখানে এক্সাইটেশনটা আমার অলরেডি এখনো আছে। তাহলে তখন আমার এটা কিরকম হবে, মানে যদি আমরা ডায়াগ্রামটা দেখি, তাহলে আমাদের এইটা সেম থাকবে, মানে রিয়াক্টিভ পাওয়ারের ডাইরেকশন যেটা আমার জে কিউই, এটা আগেও যেরকম ছিল এখনো সেদিকেই থাকবে, আগেও উপরের দিকে ছিল এখনো সেদিকেই থাকবে, কিন্তু পাওয়ারের ডাইরেকশন যেটা অ্যাক্টিভ পাওয়ারের ডাইরেকশন সেটা আমার আগে আমি ডান দিকে দেখিয়েছিলাম, এখন আমরা দেখাবো কোন দিকে, এখন আমার এটা বাঁ দিকে হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের পি মোটর। তার মানে অ্যাক্টিভ পাওয়ারের যে ডাইরেকশনটা সেটা আমাদের কি হয়ে গেছে, সেটা আমাদের হয়ে গেছে রিভার্স হয়ে গেছে। ঠিক আছে,
এবং এই যে পি মোটর মানে যে যতটা অ্যাক্টিভ পাওয়ারে ড্র করছে, এটা কি আগে যতটা অ্যাক্টিভ পাওয়ারে সাপ্লাই করছিল তার সঙ্গে সেম হবে? তা কিন্তু হবে। কারণ কি? কারণ অ্যাক্টিভ পাওয়ার এ যখন সাপ্লাই করছিল সেটা নির্ভর করছিল এই গ্রিডে কত মানে কতটা লোড আছে তার উপরে নির্ভর করছিল, তাই না? কিন্তু এখন যেটা আমার লোড হচ্ছে এই মোটরটা, এই মোটরটার উপরে কি কোনো লোড আছে? এখানে তো আমার প্রাইম মুভারটা ছিল, কিন্তু এখানে কোনো লোড কি আছে? না, লোড কিছু কিছু নেই। এখানে এটা নো লোড কন্ডিশনেই রান করছে। যেটুকু আমার পাওয়ার ড্র করবে সেটা কিসের জন্য? না, স্টেটর এবং রোটর পার্টে যে লস গুলো হয় সেই লস গুলোকে মেটানোর জন্য এই পাওয়ারটা, অ্যাক্টিভ পাওয়ারটা এর ড্র করবে। তার মানে এই পি মোটর এর পরিমাণটা কিন্তু অনেক কম হবে। আমরা যদি একটা অ্যাপ্রক্সিমেট হিসাব দেখি তাহলে পি মোটর এর ভ্যালুটা নিয়ারলি কত হয় জানো? এটা হচ্ছে নিয়ারলি 15 থেকে 20% অফ, কত হয়, 15 থেকে 20% অফ আমাদের পিই। ঠিক আছে, 15 থেকে 20% অফ পিই এটা আমাদের জেনারেলি হয়ে থাকে। তো আমরা একটা এমন কোনো ব্যবস্থা নিশ্চিত, মানে জেনারেলি 20% ধরতে পারো, রাফলি এটাকে তোমরা 20% ধরতে পারো, 20% অফ পিই। তাহলে আমরা যদি চাই যে এই পরিস্থিতিতে মোটর মানে অল্টারনেটরটা না চলুক, তাহলে আমাদেরকে এমন কোনো রিলে ব্যবহার করতে হবে যেটা কিনা সেন্স করবে যে পাওয়ারের ডাইরেকশনটা এখন চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই ধরনের রিলেকে নাম দেওয়া হয়েছে রিভার্স পাওয়ার রিলে। ঠিক আছে, রিভার্স পাওয়ার রিলে, এই ধরনের রিলেকে বলা হয় রিভার্স পাওয়ার রিলে, যেটা কিনা এই পাওয়ার ফ্লোর যে ডাইরেকশন সেটাকে সেন্স করে ফেলবে। এবং এই রিভার্স পাওয়ার রিলে কি করবে না, যখনই দেখবে যে এই রিভার্স মানে যেদিকে পাওয়ার ফ্লো আগে হচ্ছিল এখন পাওয়ার ফ্লোটা তার বিপরীত দিকে হচ্ছে, এবং এই পাওয়ার ফ্লো যেটার পরিমাণটা আগে যেটা পাওয়ার ফ্লো ছিল তার 20%-এ পৌঁছে গেছে, সেই পরিস্থিতিতেই এই রিলেটা ব্যাপারটাকে সেন্স করে কি করবে না অল্টারনেটরটাকে বন্ধ করিয়ে দেবে। এর সার্কিট ব্রেকার অফ করে অল্টারনেটরটাকে বন্ধ করিয়ে দেবে, যাতে করে এই গ্রিড থেকে এই পাওয়ার টেনে একটা জেনারেটরটা একটা সিঙ্ক্রোনাস মোটরের মতো বিহেভ করতে না পারে। ঠিক আছে, তো এই ধরনের রিলেকে যেটা এখানে ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের রিভার্স পাওয়ার রিলে। এই রিভার্স পাওয়ার রিলে কিভাবে ফাংশন করে এটা আমি পরে ডিটেলসে ব্যাখ্যা করব। ঠিক আছে, আপাতত আমি এইটুকু বলে রাখলাম যে একটা অল্টারনেটরের মধ্যে যদি লস অফ প্রাইম মুভার হয়, অর্থাৎ কিনা মেকানিক্যাল ইনপুটটা যদি কোনো কারণবশত বন্ধ হয়ে যায়, সেই পরিস্থিতিতে ব্যাপারটা কি ঘটবে এবং সেই ব্যাখ্যাটা আমি করলাম যে এই ঘটনাটা কেন ডিজায়ারেবল নয়। ঠিক আছে, এটাই কিছু বুঝতে কারোর প্রবলেম হয়েছে বা কেউ কিছু বুঝতে পারেনি এরকম হয়েছে বলো? সালমান, সালমান হক। হ্যালো, হ্যাঁ, বলছি তুমি কিছু মানে বুঝতে পারছো এটা ব্যাপারটা কি বললাম আমি? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, বলছি এই যে যেটা আমি বললাম, এই যে প্রাইম মুভারটা যদি কোনো কারণে মেকানিক্যাল ইনপুট আসা বন্ধ হয়ে যায়, সেই পরিস্থিতিতে কি প্র্যাকটিক্যালি ঘটনাটা কি ঘটবে, তো সেটা কি তুমি বুঝতে পারলে? হ্যাঁ স্যার। মানে কোনো প্রবলেম আছে কি এটা যেটা বললাম সেটাতে ব্যাপারটা বুঝতে পেরেছো তো? ডাউট নেই তো কিছু? না স্যার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কারো ডাউট থাকলে বলতে পারো। হ্যাঁ, যদি যেটা বললাম সেটার মধ্যে যদি কারো ডাউট থাকে আমি পরে ডিটেলসে বলবো এই রিভার্স পাওয়ার রিলে কি জিনিস এবং এটা কিভাবে ফাংশনটা করবে সেটা আমি পরে বলবো। ঠিক আছে, তাহলে আমি ঠিক আছে। আজকে বেসিক্যালি কি ধরনের ফল্ট হচ্ছে সেগুলোকে আমি এক্সপ্লেন করছি, কি ধরনের ফল্ট হচ্ছে সেগুলোকে আমি এক্সপ্লেন করছি, পরে আমি এক একটা ফল্ট ধরে ধরে কি কি ধরনের প্রোটেকশন নেওয়া যেতে পারে সেগুলোকে ব্যাখ্যা করবো। মানে প্রথমে আমি যে ফল্টটা নিয়েছিলাম সেটা মেকানিক্যাল একটা ফল্ট, সেটা হচ্ছে লস অফ প্রাইম মুভার। তো সেই লস অফ প্রাইম মুভারের জন্য কি ঘটছে, এক কথায় যদি আমরা বলি এই সিঙ্ক্রোনাস অল্টারনেটর যেটা কিনা একটা ইলেকট্রিসিটি জেনারেট করার কথা, এই ইলেকট্রিসিটি এখন জেনারেট করার পরিবর্তে এই গ্রিড থেকে নিজে পাওয়ার টেনে একটা সিঙ্ক্রোনাস মোটরের মতো ব্যবহার করতে শুরু করবে। সেই পরিস্থিতিতে এটাকে নিশ্চয়ই চালানো যুক্তিসঙ্গত নয়। তো তাই সেই পরিস্থিতিটাকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, এবং সেটাকে আইডেন্টিফাই করার উপায়টা আমি বললাম। কি দেখে আমরা আইডেন্টিফাই করবো, সেটা হচ্ছে এই পাওয়ার ফ্লো যে ডাইরেকশন সেইটা চেঞ্জ হয়ে যাবে। পাওয়ার ফ্লোর ডাইরেকশনটাকে চেঞ্জ করার জন্য কি রিলে ব্যবহার করা হয় না, রিভার্স পাওয়ার রিলে। এই রিভার্স পাওয়ার রিলের মাধ্যমে আমরা এই পরিস্থিতিটাকে ওভারকাম করতে পারি, এবং সেটাই ডিটেক্ট করবে এবং অল্টারনেটরটাকে বন্ধ করে দেবে, গ্রিড থেকে ডিসকানেক্টেড করে দেবে, এবং তাহলে আর গ্রিড থেকে পাওয়ার টেনে এটা চলতে পারবে না। ঠিক আছে,
আমি আজকে মানে এগুলোর বেসিক ডিসকাশনস গুলো করছি, ঠিক আছে? তাহলে 2 নাম্বার কি ছিল মেকানিক্যাল কন্ডিশনের মধ্যে? 2 নাম্বার ফল্ট কন্ডিশন কি ছিল বলো? 2 নাম্বার কন্ডিশন ছিল আমার মেকানিক্যাল ফল্টের মধ্যে, আচ্ছা এটা আমরা পরে বলবো, ঠিক আছে? এটা লস অফ প্রাইম মুভারটা থাক, ওভার স্পিডিংটা আমরা পরে ব্যাখ্যা করব। তো প্রথমে আমরা রোটর পার্টে যে আরো ফল্টস গুলো হতে পারে সেগুলো একটু ব্যাখ্যা করে নিই, যে রোটর পার্টে আমাদের কি কি ধরনের ফল্ট হতে পারে। একটা হচ্ছে আমাদের এক্সাইটেশন ফেলিওর হতে পারে, একটা হচ্ছে গ্রাউন্ড ফল্ট হতে পারে, আর একটা হচ্ছে আমাদের ওভার এক্সাইটেশন হতে পারে, ঠিক আছে? তো আমরা একটু দেখে নিই যে যদি আমরা দেখি যে ওভার এক্সাইট, ধরো লস অফ এক্সাইটেশন হয়েছে, লস অফ এক্সাইটেশন কন্ডিশনে কি হতে পারে? লস অফ এক্সাইটেশন, লস অফ এক্সাইটেশন মানেটা কি? মানে হচ্ছে একটা অল্টারনেটার, অল্টারনেটারের মধ্যে আমাদের প্রাইম মুভার আছে এবং ফিল্ড এক্সাইটেশন আছে। এটা ধরো আমাদের অল্টারনেটার, এটা ধরো একটা অল্টারনেটার আছে। হ্যাঁ, এখানে আমাদের একটা আছে কি মেকানিক্যাল, একটা মেকানিক্যাল ইনপুট আছে প্রাইম মুভারের মাধ্যমে। ধরা যাক এটা হচ্ছে মেকানিক্যাল ইনপুট, মেকানিক্যাল ইনপুট, মেকানিক্যাল ইনপুটটা স্টিম ইনপুট হতে পারে, হাইডেল পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে টারবাইন হতে পারে, ঠিক আছে? এই ধরনের ইনপুট এখানে ধরো পিএম, সেটা দিয়ে আমরা ডিনোট করছি মেকানিক্যাল ইনপুট, যেটা কিনা এটাকে ঘোরাচ্ছে প্রাইম মুভারটা। তো এটা কত স্পিডে ঘোরে? এটা হচ্ছে এনএস স্পিডে ঘোরে। আচ্ছা, এখানে আমাদের কি থাকে? এখানে আমাদের ফিল্ড এক্সাইটেশন থাকে একটা, সেটাকে আমি সাপোজ আইএফ, একটা ফিল্ড কারেন্ট এটাকে দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আর এখান থেকে আমাদের কি জেনারেটেড হয়? এখান থেকে আমাদের ইলেকট্রিসিটি জেনারেটেড হয়, এবং সেই ইলেকট্রিসিটি যেটা জেনারেট হচ্ছে সেটা আমরা কোথায় সাপ্লাই করি? না গ্রিডে সাপ্লাই করি। ধরো এটা আমরা গ্রিডে সাপ্লাই করে দিচ্ছি। এবার মনে করো যে কোনো কারণবশত এই এক্সাইটেশনটা ফেলিওর হয়ে গেছে। এক্সাইটেশন ফেলিওর হয়ে গেলে মানে রোটর যে ওয়াইন্ডিংস গুলো আছে সেখানে আমাদের যে ভোল্টেজটা পড়ছিল সেটা বন্ধ হয়ে গেছে। তাহলে তখন ফিল্ড কারেন্ট কত হবে বলো তো? যদি এক্সাইটেশন ফেলিওর হয় তখন ফিল্ড কারেন্টের ভ্যালু কত হবে বলো? জিরো হয়ে যাবে। ফিল্ড কারেন্টটা তখন জিরো হয়ে যাবে, কারণ এক্সাইটেশন ফেলিওর হয়ে গেছে। এটাই তো এক্সাইটেশন, ফিল্ড কারেন্ট ইজ বেসিক্যালি এক্সাইটেশন, এটা জিরো হয়ে গেছে। তাহলে ফিল্ড কারেন্ট যদি জিরো হয়ে যায়, অল্টারনেটারকে আমরা ঘোরাচ্ছি, এটা ঠিক আছে মেকানিক্যাল ইনপুট আছে, বাট এইটা জিরো হয়ে গেছে, এক্সাইটেশনটা জিরো হয়ে গেছে। তো এক্সাইটেশন যতক্ষণ আমার ছিল, মানে যখন আমার এক্সাইটেশন জিরো হয়নি তার আগে পর্যন্ত পরিস্থিতি কি ছিল? না এ আমার গ্রিডকে অ্যাক্টিভ পাওয়ারও দিচ্ছিল, যেটাকে আমরা পিই বলছি, অন্যদিকে এটা গ্রিডকে রিঅ্যাক্টিভ পাওয়ারও দিচ্ছিল, জে ইন্টু কিউই যেটাকে আমরা বলছি, ঠিক আছে? দুটোই দিচ্ছিল। কিন্তু যখন আমার এক্সাইটেশনটা ফেলিওর হয়ে গেল তখন তো আমার ফিল্ড কারেন্টটা থাকলো না, ফিল্ড কারেন্ট আমার জিরো হয়ে গেল। সেই পরিস্থিতিতে কি হবে? তখন হচ্ছে কি এটা একটা ইন্ডাকশন জেনারেটরের মতো বিহেভ করবে, ঠিক আছে? ইন্ডাকশন জেনারেটরের মতো বিহেভ কেন করবে? কারণ ইন্ডাকশন জেনারেটরের প্রপার্টি যদি তোমরা দেখো সেখানে দেখবে যে একে আমরা ইন্ডাকশন মোটর বা জেনারেটর, এখানে কোনোটাতেই কিন্তু কোনো ফিল্ড ওয়াইন্ডিং বলে কিছু থাকে না। থাকে কি ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে তোমরা ফিল্ড ওয়াইন্ডিং কিছু করেছো? থাকে না, ঠিক আছে? তো এখানেও দেখো ফিল্ড ওয়াইন্ডিং মানে ফিল্ড কারেন্ট জিরো হয়ে যাওয়া মানে কি ফিল্ড ওয়াইন্ডিং থাকা না থাকা সমান, ফিল্ড ওয়াইন্ডিং নেই ধরো। তাহলে সেই পরিস্থিতিতে কি হবে? এটা একটা ইন্ডাকশন জেনারেটরের মতো বিহেভ করবে। এবং ইন্ডাকশন জেনারেটর কত স্পিডে ঘুরে জানো? ইন্ডাকশন জেনারেটর অলওয়েজ সিঙ্ক্রোনাস স্পিডের থেকে বেশি স্পিডে ঘুরে। সিঙ্ক্রোনাস একটা ইন্ডাকশন জেনারেটরের স্পিড এন যদি ধরি, দ্যাট উইল অলওয়েজ বি গ্রেটার দ্যান সিঙ্ক্রোনাস স্পিড এনএস। এবার এই স্পিডটা বাড়বে কেন? বাড়ার কারণটা হচ্ছে যে যখন আমার এখানে ফিল্ড কারেন্ট থাকছে, এইখানে যখন আমরা একটা ফিল্ড কারেন্ট দিচ্ছি তখন এই ফিল্ডটা কি করে? একটা ম্যাগনেটিক ড্র্যাগ সৃষ্টি করে, ম্যাগনেটিক একটা টান, মানে একটা যেদিকে জিনিসটা ঘুরছে তার বিপরীত দিকে একটা ড্র্যাগ বা একটা টান সৃষ্টি করে। এটা হচ্ছে ম্যাগনেটিক, এই কথাটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক ড্র্যাগ। এটা কখন থাকে? না যখন আমাদের ফিল্ড কারেন্ট উপস্থিত আছে সেই সময় এই ম্যাগনেটিক ড্র্যাগটা থাকবে। ম্যাগনেটিক ড্র্যাগের জন্য স্পিডটা কম থাকে। কিন্তু যদি আমার এক্সাইটেশনই ফেলিওর হয়ে যায় বা লস অফ এক্সাইটেশন হয়ে যায়, তার মানে আমাদের ফিল্ড কারেন্ট জিরো হয়ে গেল।
ফিল্ড কারেন্ট জিরো হয়ে যাওয়া মানে ম্যাগনেটিক ড্র্যাগ বলে আর কিছু থাকলো না, মানে রোটরটা যে স্পিডে ঘুরছিল সেই স্পিডের থেকে সে তখন আরো বেশি স্পিডে ঘুরতে আরম্ভ করবে, এবং এর স্পিডটা কত হয়ে যাবে, এন উইল বি গ্রেটার দ্যান এনএস। এ তখন আর সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরবে না, এর স্পিডটা সিঙ্ক্রোনাস স্পিডের থেকে বেশি স্পিডে হয়ে যাবে, এবং সিঙ্ক্রোনাস স্পিডের থেকে বেশি স্পিডে ঘোরা, তার উপরে এখানে ফিল্ড উপস্থিত নেই, এটা হচ্ছে একটা ইন্ডাকশন জেনারেটরের প্রপার্টি, এবং ইন্ডাকশন জেনারেটর হিসাবে তখন এই অল্টারনেটরটা ব্যবহার করবে। এবং ইন্ডাকশন জেনারেটর হিসাবে যখন ব্যবহার করবে এ তখন কি করবে জানো, এ তখন জেনারেটর যখন, তখন অ্যাক্টিভ পাওয়ার জেনারেট অবশ্যই করবে, এবং অ্যাক্টিভ পাওয়ার এই গ্রিডকে সাপ্লাইও করবে, গ্রিডকে অ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই করবে। কিন্তু এ তখন গ্রিড থেকে রিয়াক্টিভ পাওয়ার ড্র করবে। এর কারণ হচ্ছে এতক্ষণ যখন এটা অল্টারনেটর ছিল, অল্টারনেটরের মতো ব্যবহার করছিল, তখন আমার এখানে ফিল্ড ওয়াইন্ডিং ছিল, ফিল্ড ওয়াইন্ডিং ছিল বলে এ গ্রিডকে রিয়াক্টিভ পাওয়ার সাপ্লাই করতে পারছিল। কিন্তু যখন এটা একটা ইন্ডাকশন জেনারেটরের মতো ব্যবহার করতে শুরু করলো, এ কিন্তু আর রিয়াক্টিভ পাওয়ার সাপ্লাই করতে পারবে না, বরং একে গ্রিড থেকে রিয়াক্টিভ পাওয়ার টানতে হবে। এ তখন গ্রিড থেকে রিয়াক্টিভ পাওয়ারটা টেনে নেবে। ঠিক আছে, তখনকার যদি আমরা ফেজার ডায়াগ্রামটা দেখি, তাহলে আমাদের আগের ছবি অনুযায়ী আমাদের পি এর ডাইরেকশনটা দেখো, এটা এদিকেই থাকবে, কিন্তু কিউ এর ডাইরেকশনটা এটা উপরের দিকে ছিল, তো এটাকে আমরা নিচের দিকে দেখাবো, এটার ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখো এই পরিস্থিতিতে আমাদের কি হবে না, পাওয়ার যেটা অ্যাক্টিভ পাওয়ার তার ডাইরেকশনটা আমার এদিকেই থাকবে, বাট রিয়াক্টিভ পাওয়ারের ডাইরেকশনটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে নিচের দিকে হয়ে গেল। তখন এটা ইন্ডাকশন জেনারেটরের মতো একটা ব্যবহার করবে। ঠিক আছে, তাহলে এই যখন এটা ইন্ডাকশন জেনারেটরের মতো ব্যবহার করবে, সেই পরিস্থিতিতে কিন্তু এই অল্টারনেটরটাকে চালানো উচিত হবে না। কেন উচিত হবে না? এর কারণ হচ্ছে ইন্ডাকশন জেনারেটরের মধ্যে যে আমাদের রোটর পার্ট থাকে, সেখানে যে কারেন্ট ফ্লো হয়, সেই কারেন্টের ফ্রিকোয়েন্সি কত হয় জানো? ইন্ডাকশন মোটরের ক্ষেত্রেই বলো কত হয়, স্লিপ ফ্রিকোয়েন্সি এস ইন্টু এফ এস হয়, তাই না? যে ফ্রিকোয়েন্সিতে রোটরের মধ্যে আমাদের এটা ইনডিউসড হয় ফ্লাক্সটা, সেটার ফ্রিকোয়েন্সি কত হয়, এস ইন্টু এফ এস। এবং যেহেতু এটা ইন্ডাকশন জেনারেটরের মতো ব্যবহার করছে, ইন্ডাকশন জেনারেটরের মতো ব্যবহার করছে মানে এটা কি, এই যে স্লিপ ফ্রিকোয়েন্সি যে কারেন্ট, সেই কারেন্টসগুলো এবার আমাদের ফিল্ড ওয়াইন্ডিং এর মধ্যে ফ্লো করতে শুরু করবে। আর ইন্ডাকশন জেনারেটরের ক্ষেত্রে স্লিপের মান যেটা হয় এস, এস ইজ গ্রেটার দ্যান 1 হয়। ঠিক আছে, ইন্ডাকশন জেনারেটরের ক্ষেত্রে স্লিপের মানটা কিন্তু গ্রেটার দ্যান 1 হয়, এবং সরি গ্রেটার দ্যান 1 নয়, স্লিপের মানটা বেসিক্যালি কি হচ্ছে, এন গ্রেটার দ্যান এনএস। আমরা স্লিপ মানে কত জানি, এনএস মাইনাস গ্রেটার দ্যান 1 নয়, এনএস মাইনাস এনআর ডিভাইডেড বাই এনএস, এটা আমাদের স্লিপের ফর্মুলা। তো এবার হচ্ছে এনআর যেটা হচ্ছে সেটা গ্রেটার দ্যান এনএস হয়ে যাচ্ছে, তখন স্লিপ কিন্তু নেগেটিভ হয়ে যাবে বেসিক্যালি। ঠিক আছে, তো ইন্ডাকশন জেনারেটর হিসাবে যখন এটা ব্যবহার করছে, তখন এই স্লিপ ফ্রিকোয়েন্সির যে কারেন্ট, সেই কারেন্টটা আমার কোথায় ফ্লো করবে না, রোটরের যে পার্টসগুলো আছে যে সেখানে ফ্লো করতে থাকবে। এবং আমরা জানি একটা সিঙ্ক্রোনাস যে অল্টারনেটর বা সিঙ্ক্রোনাস জেনারেটর, তার মধ্যে আমাদের একটা থাকে ড্যাম্পার ওয়াইন্ডিং বলে একটা জিনিস থাকে, ড্যাম্পার ওয়াইন্ডিং থাকে। সেটা কেন? সেটা হচ্ছে এই রোটরটাকে সেলফ স্টার্টিং করার জন্য, বা মানে সিঙ্ক্রোনাস মোটর হিসাবে যখন এটা চলে তখন সেলফ স্টার্টিং হওয়ার জন্য আমরা বলে থাকি যে এটা একটা ড্যাম্পার ওয়াইন্ডিং এর একটা ব্যাপার থাকে। তো সেই ড্যাম্পার ওয়াইন্ডিং গুলোর মধ্যেও এই স্লিপ ফ্রিকোয়েন্সি কারেন্ট ফ্লো হতে শুরু করবে, যেগুলো কিন্তু আদৌ ডিজায়ারেবল নয়। এবং এই অতিরিক্ত কারেন্ট ফ্লো হওয়ার জন্য কি হবে না, অতিরিক্ত কারেন্ট ফ্লো হওয়ার জন্য এই রোটর যে অংশগুলো আছে সেই অংশের তাপমাত্রা বেড়ে যাবে। অতিরিক্ত কারেন্ট ফ্লো হলে যা হয়, তাপমাত্রা বেড়ে যাবে, এটা একটা ঘটনা ঘটবে। অন্যদিকে আমাদের যেটা স্টেটার পার্ট আছে, সেই স্টেটার পার্টেই তো অ্যাকচুয়ালি গ্রিডের সঙ্গে কানেক্টেড, রোটরটা তো আর গ্রিডের সঙ্গে কানেক্টেড থাকে না। স্টেটর পার্টের যে ওয়াইন্ডিং সেটাই আলটিমেটলি আমার গ্রিডের সঙ্গে কানেক্টেড থাকে। এবার এতক্ষণ কি হচ্ছিল, এ গ্রিডকে অ্যাক্টিভ পাওয়ার দিচ্ছিল, গ্রিডকে রিয়াক্টিভ পাওয়ারও দিচ্ছিল, কিন্তু এখন এই গ্রিড থেকে রিয়াক্টিভ পাওয়ার টানতে শুরু করেছে। যদিও অ্যাক্টিভ পাওয়ারটা দিচ্ছে, তো এই অতিরিক্ত রিয়াক্টিভ পাওয়ার টানার জন্য কি হবে, অতিরিক্ত কারেন্ট এখানে ফ্লো করবে স্টেটর পার্টে, এবং আলটিমেটলি কি হবে, স্টেটর পার্ট যেটা আছে সেখানে আমাদের একটা ওভারলোডিং এর কন্ডিশন ক্রিয়েট হবে, স্টেটর পার্টে আমাদের একটা ওভারলোডিং দেখা দেবে। ঠিক আছে, এই সমস্ত ঘটনাগুলো ঘটবে। এই ঘটনাগুলো কেন ঘটছে? কারণ আমাদের এক্সাইটেশনটা
ফেইলিওর হয়ে গেছে কোনো কারণবশত, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের এই আলটিমেটলি ওভারলোডিং হওয়ার জন্য কিন্তু আমাদের যে অল্টারনেটরটা তার কিন্তু কনস্ট্রাকশনাল কিছু ডিফেক্ট দেখা দিতে পারে, কিছু ফল্টস আরো ইন্টারনাল ফল্টস আরো ঘটতে পারে, এবং সেটার জন্য কিন্তু আলটিমেটলি অল্টারনেটরের আউটেজ দেখা দিতে পারে। এবং আমরা জানি একটা অল্টারনেটর হচ্ছে খুবই ভাইটাল একটা পাওয়ার সিস্টেমের ইকুইপমেন্ট। যদি কোনো কারণে অল্টারনেটর ফেলিওর হয়ে যায়, টোটাল গ্রিডের স্টেবিলিটি নষ্ট হতে পারে, সিঙ্ক্রোনাইজেশনের প্রবলেম দেখা দিতে পারে। তাই এ ধরনের কন্ডিশন আদৌ ডিজারেবল নয়। তাহলে আমরা চাইবোটা কি? আমরা চাইবো যে কোনো কারণে যদি এই এক্সাইটেশন ফেল হয় তাহলে যেন সঙ্গে সঙ্গে অল্টারনেটরটা বন্ধ হয়ে যায়। আমরা দেখব যে কি কারণবশত অল্টারনেটরের এক্সাইটেশনটা ফেল হলো, বা সঙ্গে সঙ্গে না হলেও কিছুটা সময় একটা অ্যালার্ম যেন অন্তত থাকে, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে অন্তত এক্সাইটেশনটা ফেল হয়েছে এবং সেই মতো ব্যবস্থা গ্রহণ করা যায়, ঠিক আছে। আদারওয়াইজ যদি এই ঘটনা চলতেই থাকে তাহলে আলটিমেটলি কি হবে, আমাদের রোটর পার্টের টেম্পারেচার বাড়বে, স্টেটর পার্টে ওভারলোডিং হবে এবং এর জন্য আলটিমেটলি আমাদের অল্টারনেটরটা খারাপ হতে পারে। তাই আমাদের কিছু ব্যবস্থা নিশ্চয়ই গ্রহণ করতে হবে। এবার এখানে কি এমন বৈশিষ্ট্য আছে যেখান থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের আমাদের এখানে একটা ফল্ট হয়েছে বা এক্সাইটেশন ফেলিওর হয়েছে, সেটাকে আমরা বুঝবো কিভাবে? তো সেটা বোঝার উপায় হচ্ছে, দেখো, যখন আমাদের এক্সাইটেশন ফেলিওর হচ্ছে তখন ওভারলোডিং হচ্ছে। কার ওভারলোডিং হচ্ছে? না, স্টেটরের ওভারলোডিং হচ্ছে। ওভারলোডিং মিনস কি? কারেন্ট বেড়ে যাচ্ছে, কারেন্ট বেড়ে যাচ্ছে, আই বেড়ে যাচ্ছে। এবং আমরা কি জানি? কারেন্ট ইজিক্যাল টু কি? কারেন্ট ইজিক্যাল টু হচ্ছে ভোল্টেজ ডিভাইডেড বাই ইম্পিডেন্স, ভি ডিভাইডেড বাই জেড। এখানে আমরা আর ইউজ করবো না, কারণ এখানে তো মোটরের মধ্যে রিঅ্যাকটেন্সও থাকে, রেজিস্ট্যান্সও থাকে। তো তার জন্য অল্টারনেটরের মধ্যে তার ওয়াইন্ডিং এর মধ্যে রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটিভ দুটো নেচারই আছে, তো তার জন্য আমরা জেড ইউজ করছি, ইম্পিডেন্স। আই ইজিক্যাল টু হচ্ছে আমার ভি ডিভাইডেড বাই জেড। তো যখন আমার আইটা বেড়ে যাচ্ছে তার মানে হচ্ছে আমার ভিটা তো কনস্ট্যান্ট, কারণ এই জেনারেটরটা যখন ইন্ডাকশন জেনারেটর হিসাবেও কাজ করবে ভোল্টেজের তো চেঞ্জ হবে না, ভোল্টেজ যা দেওয়ার সেটাই দেবে। তাহলে ভোল্টেজের চেঞ্জ হয়নি কিন্তু কারেন্ট বেড়ে গেছে, তার মানে কি হয়েছে? আমাদের কোন জিনিসটা কমে যাবে? ইম্পিডেন্সটা কমে যাবে, ঠিক আছে, ইম্পিডেন্সটা কমে যাবে। এবার এই ইম্পিডেন্স কমে যাওয়ার ব্যাপারটা, এটাকে যদি সেন্স করতে হয়, এবার এই ইম্পিডেন্সের নেচারটা চেঞ্জ হচ্ছে, এই নেচারটাকে সেন্স করার জন্য আমাদের এক ধরনের রিলে আছে, সেটা তোমরা রিলে চ্যাপ্টারে পড়ে থাকবে, সেটা হচ্ছে মো রিলে, ঠিক আছে, MHO, মো রিলে। এই ধরনের রিলে আছে যেটা কিনা ইম্পিডেন্সের যে নেচারটা চেঞ্জ হচ্ছে সেটাকে সেন্স করতে পারে। তা এই ধরনের রিলে যদি আমরা ব্যবহার করি সেটা বুঝতে পারবে যে এখানে ইম্পিডেন্সটা চেঞ্জ হয়েছে বা ইম্পিডেন্সের প্রপার্টিটা চেঞ্জ হয়েছে, এবং তার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এখানে কোনো একটা ফল্ট হয়েছে, যে এক্সাইটেশনের ফেলিওর হয়েছে, এবং সেই মোতাবেক এক্সাইটেশনটাকে সারানোর জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব, অথবা অল্টারনেটরটাকে বন্ধ করে অন্য অল্টারনেটরের উপরে লোড শিফট করব, ঠিক আছে। তাহলে লস অফ এক্সাইটেশন ঘটনা ঘটলে কি ঘটে এবং সেই ঘটনাটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কি ব্যবস্থা গ্রহণ করতে পারি সেটা এখানে আমি সংক্ষেপে বললাম। পরে ডিটেলসে আমি মো রিলে সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। তাহলে আজকে আমি দু ধরনের কন্ডিশন, মেকানিক্যাল ফল্ট কন্ডিশন, একটা হচ্ছে লস অফ প্রাইম মুভার, এই কন্ডিশনে কি ঘটবে, এবং আরেকটা কন্ডিশন বললাম সেটা হচ্ছে লস অফ এক্সাইটেশন, এক্ষেত্রে কি ঘটনা ঘটবে, এই দুটো সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম, ঠিক আছে। পরে ডিটেলসে আমরা রিলেগুলো নিয়ে বলবো, ঠিক আছে, এবং পরে আমরা এখানে যে বিভিন্ন ধরনের সিস্টেমস গুলো আছে সেগুলো নিয়েও আলোচনা করব। তো আজকে এই দুটো টপিকেই আলোচনা করলাম, পরের দিন আরো ডিটেলসে আমরা ফিল্ড ওয়াইন্ডিং এ কি ধরনের ফল্টস হতে পারে, বা আনব্যালেন্সড লোডিং এর জন্য কি হতে পারে, বা স্টেটার ওয়াইন্ডিং এর ফল্টসে কি হতে পারে সেগুলো দেখব, ঠিক আছে। তো আজকে যেটা বললাম তার উপরে কারো ডাউট আছে? গোপাল? হ্যাঁ স্যার। খুশি, কিছু ডাউট আছে তাহলে বলো। না স্যার, ঠিকই আছে। ওই স্যার, ওই প্রাইম মুভারের এটা আপনি ইউটিউবে আপলোড করবেন তো স্যার? হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে আপলোড করবো। তাহলে স্যার ওই প্রাইম মুভার জায়গাটা একবার দেখে নেবো, ওই জায়গাটা। ঠিক আছে, ঠিক আছে।